হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ভেক্টর এবং গতিবিদ্যা নিয়ে। তো পদার্থবিজ্ঞানের যেকোনো বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করতে যাই তার ভিতরে আমাদের ভেক্টর সবসময় লাগবে। আমরা সামনে নিউটনীয় বলবিদ্যা পড়বো, যা কিছু আছে সবকিছুই দেখব। সেগুলোতে দেখব যে ভেক্টর আমাদের এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রতিটা জায়গাতেই লাগতেছে। সুতরাং ভেক্টরকে আমরা একটুখানি বোঝার চেষ্টা করব এবং ভেক্টরে আমরা যখন অপারেশনগুলো পড়বো, এগুলো হচ্ছে টুলের মতো, লাইক ২ আর ৩ যোগ করলে কত হয়? ৫ হয়। এটা আমরা শিখছি নাকি যোগ করার কাজ। সেই সেমভাবে আমরা ভেক্টরের অনেকগুলো অপারেশন দেখব। ভেক্টর যোগ কিভাবে হয়, ভেক্টর গুণ, ভাগ সবগুলোকে দেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা গতিবিদ্যাও দেখব যে গতি কিভাবে কাজ করতেছে। ওকে। সো আমরা শুরু করি। তবে ভেক্টর শিখতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কে একটু জ্ঞান। আমরা একটুখানি ১ম এ দিয়ে নিব। তারপর হচ্ছে শুরু করব। যেহেতু আমাদের সাথে 6, 7, 8, 9 সবাই কানেক্টেড আছে। সো আমরা ত্রিকোণমিতিও একটু দেখব। আর এর পাশাপাশি আমরা যদি বলি তাহলে হচ্ছে আমাদের দেখবা ক্লাস ম্যাটেরিয়াল একটা সেকশন আছে। ওইখানে তোমাদেরকে একটা সামারাইজড নোট দেয়া হবে। সেটা দেখার চেষ্টা করবা। আমি যা কিছু লিখবো সেটাও দেয়া হবে। সেটাও দেখে ফেলবা। অ্যান্ড এর পাশাপাশি আমরা বইয়ের কোন জায়গাগুলো পড়তে হবে সেগুলোকে আলাদা করে তোমাদের কাছে দিব। সো তোমরা যদি আমাদের ক্লাসটা করার পর ওই জায়গাগুলো যদি দেখো, দেখলে তোমাদের মোর অর লেস ভেক্টর সম্পর্কে যে বেসিক আইডিয়াটা এটা হয়ে যাবে। এরপর আমাদের একটা প্রবলেম সেট নামে দেখবা সেকশন আছে। ওই প্রবলেম সেট থেকে আমরা যে প্রবলেমগুলো দিচ্ছি সেই প্রবলেমগুলো করে ফেলবা। তাহলে যেটা হবে যে ভেক্টরে তোমার প্রবলেম কিরকম হইতে পারে এটার একটা আইডিয়া হয়ে যাবে। তো আমি আর কথা না বাড়াই, আমরা শুরু করি। সো আমরা আজকে শুরু করব হচ্ছে ভেক্টর। ওকে। সো ভাবো যে তোমাকে বলা হইলো যে তুমি তোমার বাসা থেকে স্কুলে যাবা। ওকে? সো এইটা ধরো তোমার বাসা, এটা হচ্ছে স্কুল। এখন আমি তোমাকে বললাম যে তোমার বাসা থেকে তোমার স্কুল হচ্ছে ৫ কিলোমিটার। ওকে। এখন তুমি বলো যে তুমি কি যাইতে পারবা তোমার স্কুলে? ৫ কিলোমিটার কোন দিকে যাবো? উত্তরে, দক্ষিণে, পশ্চিমে না পূর্বে? আমি তো জানি না। আমি জাস্ট যদি ৫ কিলোমিটার জানি, আমি কি পৌঁছাইতে পারবো আমার স্কুলে? না, পারবো না ডেফিনিটলি, বুঝতে পারতেছি। সেইম ভাবে আমরা যদি বলি যে আমার বাসা থেকে স্কুল হচ্ছে দক্ষিণ দিকে, সাপোজ। আমরা কি বুঝতে পারবো যে স্কুল কোন দিকে? না। কারণ দিক হয়তোবা জানি যে দক্ষিণ দিকে। কিন্তু কত কিলোমিটার পরে? আমি ১ কিলোমিটার যাবো, ২ কিলোমিটার যাবো, ৩ কিলোমিটার যাবো নাকি ৪ কিলোমিটার? পদার্থবিজ্ঞানে এই সমস্যাটাকে সমাধান করার জন্যই ভেক্টরের যে কনসেপ্টটা এইটার আবির্ভাব ঘটে। তো এই কনসেপ্টটাকে সমাধান করার জন্য আমাদের কিসের? ভেক্টর লাগতেছে। ওকে? সো ভেক্টর তাহলে কখন লাগতেছে? যেই সব ক্ষেত্রে আমাদের ডিরেকশন দরকার পড়তেছে বা দিক দরকার পড়তেছে, প্লাস মানও দরকার পড়তেছে। ম্যাগনিটিউড বা মান। সেই সবগুলোকে আমরা কি বলতেছি? ভেক্টর বলতেছি। যেমন আমাদেরকে স্পেসিফাই করে দেয়া হয় যে বাসা থেকে, আমি যদি বলি বাসা থেকে দক্ষিণ দিকে ৫ কিলোমিটার দূরে স্কুল অবস্থিত, পৌঁছাইতে পারবো। সেইম ভাবে যদি আমি বলি আমাদের বাসা থেকে পূর্ব দিকে ৫ কিলোমিটার দূরে আমাদের স্কুল অবস্থিত, সেটাও কিন্তু আমরা পারবো। ওকে। সো এইজন্যই ভেক্টরের কনসেপ্টের আবির্ভাব। এই তাহলে ভেক্টরের মতো যদি শুধুমাত্র আমরা যদি মান বলি তাহলে সেটাকে কি বলবো? সেইটাকে বলা হয়েছে স্কেলার। ওকে? সো ভেক্টর অপোজিট একটা যদি কোয়ান্টিটি চিন্তা করি তাহলে সেটা কি হবে? স্কেলার। স্কেলারে কি থাকবে? শুধুমাত্র মান থাকবে। ওকে? শুধুমাত্র আমাদের মান থাকবে কই? স্কেলারে। তাহলে আমরা মোটামুটিভাবে বুঝতে পারতেছি ভেক্টর কোথায় ইউজ করব আর স্কেলার কোথায় ইউজ করব। ভেক্টরের যে মান পার্টটুকু থাকে ওইটাকে আমরা স্কেলার বলে থাকি। ওকে? তো এখন ভেক্টরের বিষয়টাকে আমরা আরেকটুখানি বোঝার চেষ্টা করি। ওকে? সো ভেক্টর আমরা আর কোথায় ব্যবহার করি? দেখো, ভেক্টর আমাদের যেকোনো একটা পয়েন্টকে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই ঠিকঠাকভাবে যে কোথায় এর লোকেশন, তাহলে আমাকে ভেক্টর মেথড ইউজ করতেই হবে। ওকে? কেমন? ধরা যাক যে এখানে একটা পয়েন্ট A, এখানে একটা পয়েন্ট B। আর A থেকে আমি B তে যেতে যাচ্ছি। A থেকে B এর দূরত্ব জানি অথবা দিক জানি। যদি ২ টা একসাথে আমি না জানি তাহলে কোনোভাবেই B তে পৌঁছাতে পারব না। সো এই নেসেসিটি গুলো থেকে আমাদের ১ম ভেক্টরের কনসেপ্টটা আসে। ওকে? আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু একেবারে খুব বেসিক থেকে শুরু করতেছি। যে আমরা ভেক্টর কিভাবে আসলে আসলো পৃথিবীতে? ভেক্টরের প্রয়োজনীয়তা কেন? বা ভেক্টর নেসেসিটিটা কি আমাদের ডেইলি লাইফে? সো এইটাই হচ্ছে আমাদের ভেক্টরের নেসেসিটি। যে আমরা যদি প্রপারলি একটা লোকেশনকে খুঁজতে চাই, আমাদের ভেক্টরের দরকার পড়বে। এখন ভেক্টর তার মানে আমরা কি বুঝতেছি? ভেক্টরের ভিতরে আমাদের ২ টা জিনিস থাকবে। একটা হচ্ছে মান, আরেকটা হচ্ছে দিক।
এখন আমরা কিছু বেসিক নোটেশন দেখব যেগুলো দিয়ে ভেক্টরকে আমরা প্রকাশ করে থাকি। সো ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? ধরা যাক AB একটা ভেক্টর। তখন আমরা AB এর উপরে এরকম একটা অ্যারো দেই। ওকে? সো AB একটা ভেক্টর। মাঝে মধ্যে শুধুমাত্র আমরা দেখব যে একটাকে ভেক্টর হিসেবে ইউজ করতেছি। A একটা ভেক্টর। তখন কি করি? A এর উপরে অ্যারো দেই। সেম ভাবে B একটা ভেক্টর। B এর উপরে অ্যারো দিব। ওকে? এর মাঝে সাঝে আমাদের আরো কিছু নোটেশন আছে। যেমন A একটা ভেক্টর, তার নিচে অনেক সময় বার দেওয়া হয়। B একটা ভেক্টর, তার নিচে অনেক সময় বার দেওয়া হয়। আবার আরেকটা নোটেশন আছে সেটা হচ্ছে বোল্ড করে লেখা হয় A, B দেখা গেল। ওকে, বইগুলোতে অ্যাজ ইউজুয়ালি বোল্ড করে লেখা হয় কারণ আমরা বুঝতে পারতেছি হাত দিয়ে বোল্ড করা খুব একটা সহজ না। সো আমরা হাত দিয়ে কোনগুলো ইউজ করব? এই যে অ্যারো নোটেশনগুলো আমরা দেখতেছি, এইগুলোকে আমরা হাত দিয়ে ব্যবহার করে থাকি। ওকে, সো আমরা মোটামুটিভাবে ভেক্টর কি জিনিস সেটা বুঝতে পারছি। ভেক্টর কিভাবে নোটেশন দেওয়া হয় বা ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি খাতার ভিতরে সেটাও বুঝতে পারছি। সাপোজ এখন আমরা ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ অপারেশন দেখব। অপারেশনটা কি? অপারেশনটা হচ্ছে সামেশন অপারেশন। অর্থাৎ ভেক্টরে যোগ কিভাবে করতে হয়, সামেশন বা যোগ কিভাবে করব ভেক্টরে। ওকে, আমাদের মনে হইতেই পারে যে ভেক্টরের যোগ কি আমরা যে 2 যোগ 3 করি, 2 যোগ 3 = 5, এটা থেকে ডিফারেন্ট? হ্যাঁ, ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? এখন আমরা সেটা বুঝি। দেখো, ভেক্টরে শুধুমাত্র তো আমরা মান নিয়ে কাজ করতেছি না, মানের সাথে সাথে কি থাকতেছে? দিক থাকতেছে। তার মানে মান এবং দিক দুইটাকে নিয়ে আমাদের কি করতে হবে? ভেক্টরের যে আইডিয়াগুলো সেগুলোকে কাজ করতে হবে। তাহলে আমি যদি স্পেসিফিক্যালি উল্লেখ করি, দেখো চিন্তা করি, এ থেকে দেখা গেল আমি বিতে গেলাম, দেন কি হলো? বি থেকে আমি সিতে গেলাম। তাহলে আলটিমেটলি আমি কতটুকু গেছি? এ থেকে সিতে। তার মানে ভেক্টরের যোগে আমাদের যে সবসময় এবি প্লাস বিসি করলে যে বড় হইতো, ওই কনসেপ্টটা খাটতেছে না। তাহলে কি করতে হবে? আমাকে দিকটাকেও ভিতরে নিতে হবে। সো আমরা এখন তাহলে ভেক্টরের একটা যোগ মোটামুটি দেখলাম যে এখানে যোগ করা মানে যে এবি একটা ভেক্টর, তাহলে আমি এবি একটা ভেক্টর আর বিসি আর একটা ভেক্টর যদি হয়, এদেরকে যদি যোগ করতে হয় আমার, তাহলে যেটা করতে হবে যে আমাদেরকে একটা মেথড ইউজ করতে হবে। বললাম যে এটা হচ্ছে এদের যোগফল। ওকে, তাহলে ভেক্টরের যোগফলে আমরা কি দেখতেছি? এসি ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি। চিন্তা করো, আমরা যদি এ থেকে এ যে পয়েন্ট আছে, এ পয়েন্ট থেকে আমরা যদি সি পয়েন্টে যেতে চাই, আমি কি করলাম? প্রথমে এ থেকে বিতে গেলাম। ওকে, এ থেকে কোথায় গেলাম? বিতে গেলাম। দেন বি থেকে সিতে গেলাম। সো এইটাই কিন্তু ভেক্টর। তাহলে কি হলো? আমি এসিতে চলে গেলাম, এসি পয়েন্টটা পার হয়ে গেলাম, এ থেকে সিতে গেলাম। এটাই কিন্তু বলছি আমরা যে এসি ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি। কিন্তু আমরা যদি জিওমেট্রিক্যালি চিন্তা করি যে এসির যে দৈর্ঘ্য সেটা কিন্তু এ বি আর বিসির দৈর্ঘ্যের সমান না। ওকে, কারণ এ বি আর বিসির দৈর্ঘ্য অবশ্যই এসির থেকে বড় হবে। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল অপর বাহু থেকে বড়। কিন্তু এখানে যে মেইন কনসেপ্টটা সেটা হচ্ছে আমরা শুধুমাত্র যেহেতু মান নিয়ে কাজ করতেছি না, মানের সাথে সাথে দিকও আছে, এই জন্য আমরা এখানে এসি ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি এটা লিখতে পারতেছি। কারণ এ বি গেলাম, তারপর বিসি গেলাম, তাহলে আলটিমেটলি আমি কি হচ্ছে? এসি চলে যাচ্ছে। ওকে, সো এসি ইজ ইকুয়াল টু কি? এ বি প্লাস বিসি। এটা হচ্ছে আমাদের ভেক্টরের মেইন থিং। সো আমরা ভেক্টরে দুই ধরনের দেখবো, সামেশন দেখবো, মেথড। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল মেথড। যদি আমার কাছে দুইটা যে কোনো ভেক্টর থাকে, ধরা যাক এ বি একটা ভেক্টর, বা ধরলাম এইভাবে এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। এখন আমাকে এই দুইটাকে যোগ করতে যদি বলে, তাহলে আমার কাজ হবে কি? এই যে এর যে ফিনিশিং পয়েন্ট এর এই জায়গাতে বি এর যে স্ট্যাটিক পয়েন্ট আছে সেইটাকে বসাই দিব, এই পয়েন্টটাকে এইখানে নিয়ে যা বসাই দিব। তাহলে আলটিমেটলি কি পাবো? এ দেন বি। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ আর্ট করে ফেলি, তাহলে কি হলো? সি হয়, তাহলে সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? এ প্লাস বি। কারণ এ যাওয়ার পর আমি প্রথমে এ গেলাম, এ এ তারপর হচ্ছে বি গেলাম, তাহলে আলটিমেটলি আমি কি গেলাম? সি গেলাম। ওকে, জিনিসটা কিন্তু এইরকম। তাহলে আমরা কি সিকে উল্টাই দিতে পারতাম না? ধরা যাক যদি এইরকম হইতো, তখন কিন্তু আর হইতো না। তখন কিন্তু আমরা এ বি সমান সমান সি বলতে পারতাম না, কারণ এ গেলাম, বি গেলাম, সি কিন্তু যাইতে পারতেছি না। কারণটা কি? সির ডিরেকশনটা উল্টা। সি কোন দিকে? এই দিকে। কিন্তু আমি যদি এ যাই প্রথমে,
এ, তারপর যদি বি যাইতাম তাহলে আমি পৌঁছাইতাম কোথায়? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাইতাম। কিন্তু এখন কি হচ্ছে? এখন উল্টা হচ্ছে। আমার সি ডিরেক্ট করতেছে কোন দিকে? ওই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে। এইজন্য এই সব ক্ষেত্রে আমরা কি লিখি? মাইনাস সি। কারণ কি? দিকটা উল্টায় গেছে। এইজন্য তাহলে মাইনাস সি সমান সমান কি হবে? এ প্লাস বি। তাহলে আল্টিমেটলি আমরা কি লিখতে পারতাম? যদি সিকে এই পাশে নিয়ে আসি তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ওকে? সো এই হচ্ছে আমাদের আমাদের যদি তিনটাই সেম ডিরেকশনে থাকে অর্থাৎ চক্রক্রমিক যদি থাকে তাহলে আমরা এই তিনটাকে যোগ করলে 0 পাবো। আর যদি একটার ফিনিশিং পয়েন্টে আরেকটা স্টার্টিং পয়েন্ট থাকে এবং আমাদের ভেক্টরটা যদি এই যে এইরকম স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে যায় তাহলে সেই ভেক্টরগুলোর ক্ষেত্রে আমরা সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি লিখতে পারবো। নেক্সট যে মেথডটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের প্যারালালোগ্রাম মেথড বা সামান্তরিক সূত্র। ওকে, সো প্যারালাল। ওকে, সো প্যারালাল লাইন আমরা কি করি? দেখো, এখনো পর্যন্ত যেটা হইছে আমরা একটা ভেক্টর নিছি, নিয়ে সেই ভেক্টরটার ফিনিশিং যে পয়েন্টটা অর্থাৎ এই পয়েন্টটাতে আমাদের কি হয়েছে? আরেকটা ভেক্টরের স্টার্টিং পয়েন্ট হয়েছে। কিন্তু এমন যদি না হয়, এখন এমন একটা সিচুয়েশন যেখানে দুইটা ভেক্টরের স্টার্টিং পয়েন্ট এক জায়গায়, ধরা যাক এটা এ, এটা বি, এ, এটা কি বি, দুইটারই কি স্টার্টিং পয়েন্টটা এবার এক জায়গায়। এইসব ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? ওকে, সো দেখো এইগুলো আমরা কোথায় দেখি? ধরো এইরকম যে একটা মানুষ দাঁড়ায় আছে, তাকে দুইজনে দুই দিক দিয়ে দড়ি ধরে টানতেছে। ওকে, সো এই জিনিসটাই আমাদের এই প্যারালাল ভেক্টরের মেইন মোটস। সো আমরা এই সব ক্ষেত্রে কি করব? এইসব ক্ষেত্রে বি এর সমান্তরাল করে আরেকটা লাইন এইদিকে টেনে নিব, তারপর এ এর সমান্তরাল করে আরেকটা লাইন এইদিকে টেনে নিব। নেয়ার পর আমার যে কর্ণটা উৎপন্ন হবে, এই যে কর্ণটা, এইটা হবে এই দুইটা যোগফল। সো এটা যদি সি হয় তাহলে আমরা লিখতে পারবো কি? সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এটা হচ্ছে কি আমাদের প্যারালাল মেথডের সূত্র। আমরা তাহলে দুইটা মোটামুটি সূত্র দেখে ফেলছি যে এখানে দুইটা ভেক্টরের যদি সেম পয়েন্টে থাকে তখন আমরা প্যারালাল মেথড ইউজ করব, আর যদি ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে থাকে অর্থাৎ একটা স্টার্টিং পয়েন্ট বা একটা এন্ডিং পয়েন্টে আর একটা স্টার্টিং পয়েন্ট শুরু হয় তখন হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল মেথডটা ইউজ করব। ওকে, সো এই হচ্ছে আমাদের ভেক্টরের মেইন কনসেপ্ট। এর পাশাপাশি আমাদের এখন পর্যন্ত আমরা দুইটা করে ভেক্টর দেখছি। যদি একাধিক ভেক্টর থাকে তখন আমরা কি করব? ওকে, যদি পলি ভেক্টর থাকে মানে অনেকগুলো ভেক্টর থাকে তখন আমরা কি করব? দেখো, তখন আমরা যেটা করব, ধরা যাক এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, ডি আরেকটা ভেক্টর, বা ডি একটু ডিরেকশনটাও করে দিই, ডি আরেকটা ভেক্টর। ওকে, সো আমাদের এই চারটা ভেক্টরকে যোগ করতে বলছে। আমরা কি করব? দেখো, প্রথমে আমরা যেটা করবো, প্রথমে আমরা এ ভেক্টরটাকে নিব। ওকে, নেয়ার পর বি ভেক্টরের যেটা স্টার্টিং পয়েন্ট সেইটাকে এ ভেক্টরের এন্ডিং পয়েন্টের সাথে বসায় দিয়ে বি ভেক্টরটাকে আর্ট করব। ওকে, ডিরেকশন কিন্তু সেম রাখবো। জাস্ট কি করবো, বি ভেক্টরটাকে ওইখান থেকে তুলে এ ভেক্টরের মাথায় নিয়ে আসবো। এবার কি করব, সি ভেক্টরটাকে এইখান থেকে তুলে নিয়ে এইখানে আসবো। তাহলে সি ভেক্টরটা কেমন হবে? ডিরেকশন কিন্তু এরকমই থাকবে, তার মানে কমপ্লিটলি এইরকম। এটা হচ্ছে সি। তাহলে এ বি সি, এরপর কি ডি ভেক্টর কি হয়েছে? সোজাসুজি উপরের দিকে উঠছে। এটা হবে কি আমাদের ডি ভেক্টর। তাহলে আলটিমেটলি আমাদের যদি যোগফল চাওয়া হয় তাহলে যোগফলটা কি হবে? এইখান থেকে ডিরেক্টলি এইখানে আমরা একটা লাইন টেনে দিব, দিলে এই যে রেখাটা পাচ্ছি এইটা হবে আমাদের যোগফল। ওকে, এইটা আমাদের জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ। এরপর আমরা নিউমেরিক্যাল অ্যাপ্রোচ দেখবো। জিওমেট্রিক্যাল মানে হচ্ছে আমরা জ্যামিতিকভাবে, অর্থাৎ আমাদেরকে যদি খাতায় কিছু আমাদের দিক এবং ভেক্টর আর্ট করে দেয়, আমাদেরকে যদি যোগ করতে বলে, বিয়োগ করতে বলে, তখন আমরা কি করবো সেটা দেখলাম। ওকে, এখন বিয়োগের পদ্ধতিটা মোর অর লেস যোগের মতোই, কারণ আমরা বুঝতেছি যদি আমাকে ধরা যাক যে দুইটা ভেক্টর এ আছে একটা, বি আছে আর একটা, এ আর বি আমাকে এখন বললো এ থেকে বি বাদ দিতে, অর্থাৎ এ মাইনাস বি বের করতে বললো। তাহলে কি করব? দেখো, আমরা এটাকে কি লিখতে পারি? এ প্লাস মাইনাস বি। কারণ কি? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আলটিমেটলি আমার এ মাইনাস বি হবে। তাহলে এ প্লাস মাইনাস বি লিখতে পারতেছি। এখন মাইনাস বিটা কি? মাইনাস বি মানে আগের বি ভেক্টরটাই জাস্ট দিকটা উল্টা দিকে। তাহলে কি হবে? দিকটাকে আমি জাস্ট উল্টাই দিব। আগে ওই বরাবর ছিল, এখন কোন বরাবর? এই বরাবর। এটা হচ্ছে কি মাইনাস বি ভেক্টর। ওকে, সো মাইনাস বি ভেক্টর পাইলাম।
তাহলে কি করবো এখন? আমাদের যখন যোগ করতে বললো এই দুইটা ভেক্টরকে, এখন আমার কাজ কি? a এর সাথে যোগ করা মাইনাস b ভেক্টর। তাহলে আমরা এখন আগের মেথডেই করব। এইটা মাইনাস বি মানে কি? এখান থেকে এই বরাবর, সেটা মাইনাস বি, এটা a। তাহলে আলটিমেটলি আমাদের যোগফল যেটা, সেটা হবে কি? এটা। তাহলে এই যে c সমান সমান আমরা কি পাচ্ছি? a মাইনাস বি। ওকে, সো মাইনাস আমরা বুঝতে পারতেছি, মাইনাস খুব ইজিয়ার। জাস্ট যেই ভেক্টরটা আছে, যেই ভেক্টরটার সামনে মাইনাস আছে, সেই ভেক্টরটার দিকটাকে উল্টাই দিব, তারপর যোগ করে দিব। তাহলে আমাদের ভেক্টরের বিয়োগ করা হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে ভেক্টরের খুবই সিম্পল থিং। আমরা জাস্ট ভেক্টরগুলো কীভাবে নোটেট করা হয় অ্যান্ড হচ্ছে কীভাবে আমরা ভেক্টরগুলোকে জিওমেট্রিক্যালি দেখার চেষ্টা করি, সলভ করি সেইগুলো। এইগুলোর অনেক প্রুফ আছে। আপাতত আমাদের প্রুফের কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমাদের এরকম প্রুফ কখনোই অলিম্পিয়াডের কোয়েশ্চেনে থাকবে না যে প্রুফ দ্যাট সামথিং। ওকে, সো আমরা প্রুফগুলো আমাদের মাথা ব্যথার বিষয় না। এখন আসি আমাদের নেক্সট কোন বিষয়টা লাগবে। দেখো, আমরা ভেক্টরে খুব স্পেসিফিকভাবে একটা জিনিস জানলাম যে মান লাগে একটা, দিক লাগে একটা। এখনো পর্যন্ত আমরা ছবিতে আর্ট করছি, একটা অ্যারো দিছি, অ্যারো দিয়ে দিক বোঝাইছি। আমি যখন মুখে বলতেছি, মুখে বললে আসলে কিভাবে বলতেছি? দক্ষিণ দিকে 20 কিলোমিটার, উত্তর পূর্ব দিকে 30 কিলোমিটার, এইভাবে বলতেছি, ঠিক না? তো এই জিনিসটাকে বলা হয় ভেক্টর। আমি যে মুখে বলতেছি, এটা একটা ভেক্টর এক্সপ্রেশন মেথড। ভেক্টর এক্সপ্রেশন মেথড। তাহলে ভেক্টর এক্সপ্রেশনের জন্য আমাদের দুইটা জিনিস খুব নেসেসারি পড়তেছে, এটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। খাতায় যখন আর্ট করতেছি, সরলরেখাটার যে দৈর্ঘ্য সেটাকে মান হিসেবে ধরতেছি, আর দিকটাকে অ্যারো দিয়ে দেখাই দিচ্ছি। কথা হচ্ছে মুখে যখন বলতেছি তখন দিক উল্লেখ করে দিচ্ছি, পূর্ব, পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ। এখন আসি, আমরা যখন আমাদের প্রবলেমে অ্যাপ্রোচ করব, তখন আমরা মান এবং দিককে কিভাবে দেখব। দেখো, আমরা এখন একটুখানিক ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো, কারণ সামনে আমাদের একটু ত্রিকোণমিতি লাগবে। সো আমি খুব বেশি কিছু বলবো না, ত্রিকোণমিতিটাকে জাস্ট খুব সংক্ষেপে একটু ডেসক্রাইব করব। দেখো, ত্রিকোণমিতির ভিতরে আমরা মূলত ত্রিকোণমিতি বুঝতেছি, ট্রাইগোনোমেট্রি, তার মানে কোণ সংক্রান্ত আলাপ আলোচনা। ত্রিকোণ, তিন কোণ, মিতি মানে পরিমাপ। সো তিন কোণের পরিমাপ বেসিক্যালি ত্রিকোণমিতির মেইন আলোচনা। আমরা জানি ত্রি বা ট্রাই মানে হচ্ছে তিন। তারপর কি গণ হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গেল বোঝায়, বা কোণ বোঝাচ্ছে, আর মিতি হচ্ছে পরিমাপ, বা মেট্রি মানে হচ্ছে পরিমাপ মিন করতেছে। সো ত্রিকোণমিতির মেইন কাজটা হচ্ছে কোণ পরিমাপ করা। তাহলে আমরা ত্রিকোণমিতি একটুখানি দেখি। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি, একটা সমকোণী ত্রিভুজ যদি ধরি, এই ধরলাম একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কি অতিভুজ কোনটা, এটা আমরা মোরলেস সবাই জানি। অতিভুজ বা ইংলিশে বললে আমাদের বলা হয় কি হাইপোটেনাস। ওকে, অতিভুজটা আমরা চিনতে পারি। এখন ভূমি কোনটা আর লম্ব কোনটা? এখন আমরা খুব সহজে বলে দিতে পারি যে ভাই ভূমি তো হচ্ছে নিচেরটা, লম্ব হচ্ছে ওই পাশেরটা। আমরা এখানে আর এইভাবে কথাটাকে বলবো না। আমরা সবসময় ভূমি এবং লম্ব এখন থেকে ঠিক করব কোনটা আমাদেরকে রেফারেন্স হিসাবে দিয়েছে, বা কোন কোণের সাপেক্ষে আমি চিন্তা করতেছি। মানে কি বিষয়টা এইরকম, দেখো এটা কি 9, এইখানে একজন মানুষ দাঁড়ায় আছে, এইখানে একজন মানুষ দাঁড়ায় আছে। এ 9 দেখতেছে, কিন্তু এ কি দেখবে? এ কিন্তু 6 দেখবে। তুমি উল্টায় দেখো, উল্টায় যদি নাও নিয়ে দেখবা যে কি 6 দেখা যাচ্ছে। কে ঠিক? দুইজনই ঠিক। আমরাও এখন থেকে এইরকমই আমরা হচ্ছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজ দেখলে এখন থেকে লম্ব এবং ভূমি স্ট্রিক্টলি বলে দিব না। লম্ব এবং ভূমি ডিপেন্ড করবে আমরা কোন কোণের সাপেক্ষে দেখতেছি। যেমন এখানে আমি যদি এই পজিশনের সাপেক্ষে দেখি তাহলে 9 দেখতেছি, এই পজিশনের সাপেক্ষে দেখলে আমি কি দেখতেছি? 6 দেখতেছি। সেমভাবে যদি এই কোণের সাপেক্ষে দেখি, থিটা যদি এটা হয়, আমরা সাপেক্ষ বোঝানোর জন্য কি করলাম? কোণটাকে একটা নাম দিলাম থিটা। থিটা হচ্ছে কি একটা গ্রিক লেটার। ওকে, সো এই কোণের যে অপোজিট বাহুটা থাকে, বা আমরা যেই পাশে যেই কোণটাকেই থিটা হিসেবে নিচ্ছি, তার অপোজিট বাহুটাকে সবসময় লম্ব হিসেবে নিব। কি? লম্ব বা পারপেন্ডিকুলার বলা হয়। ওকে, আর আমাদের যে কোণের সাথে যে বাহুটা থাকবে সেটাকে কি লিখবো? ভূমি লিখবো বা বেজ লিখবো। ওকে, এটা গেল। এখন আমার যদি সেম জিনিসটাই, এই যে সেম জিনিসটাই, ওকে, সো সেম জিনিসটাকে আমি যদি কপি করে এখানে পেস্ট করি, ওকে, সো হাইপোটেনাস আমাদের সেম। সো আমাদের হাইপোটেনাস নিয়ে চিন্তা ভাবনা নাই।
ওকে, হাইপোটেনাস সেম। এখন কোণটাকে আমি চেঞ্জ করে দিলাম, কোণটার এইখানে নাই এইখানে। ওকে, তাহলে এখন এই কোণটার এই যে কোণটা, এই কোণটার অপোজিট বাহু কোণটা এইটা, তাহলে এইটা এখন কি হবে লম্ব, আর এটা কি ভূমি। ওকে, এই জিনিসটা আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে যে আমরা কোন কোণটা নিচ্ছি সেই কোণের সাপেক্ষে কিন্তু চেঞ্জ হবে। এখন আমাদের কি, আমরা আমরা ধরে নিলাম যে আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, তার আমরা কি জানি লম্বর দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য কত, অতিভুজ মানে তিনটা বাহুরই দৈর্ঘ্য জানি, কিন্তু তিনটা কোণের একটা কোনো জানি না। একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুরই দৈর্ঘ্য জানি, কিন্তু আমি কোণগুলো জানি না। এখন আমাকে যদি বলে যে তিনটা কোণ মাপার জন্য, সেই মেথডটাই মূলত আমাদের ত্রিকোণমিতি। তাহলে দেখো, আমরা যদি সাইন অফ থিটা লিখি, সাইন অফ থিটা হচ্ছে কি, এই যে আমরা যে সাইন থিটা দেখতেছি, সাইন থিটা কি, সাইন থিটা একটা রেশিও মিন করে বা একটা অনুপাত মিন করে, দুইটা বাহুর ভিতরের একটা অনুপাত, সেটাকে আমরা কি হিসাবে লিখি, সাইন হিসাবে লিখি। ওকে, সাইন জিনিসটা হচ্ছে একটা অপারেটরের মতো। এখন অপারেটর কি, এই যে আমরা একটা যোগ চিহ্ন ব্যবহার করি, যোগ চিহ্ন মনে করি কি, এই দুইটা জিনিসকে আমাকে যোগ করে দিতে হবে। বিয়োগ চিহ্ন ব্যবহার করি, তখন কি করি, বিয়োগ করে দিই। ভাগ চিহ্ন ব্যবহার করলে কি করে দিই, ভাগ করে দিই। তেমনই যখন আমাদের সাইন একটা সিম্বলের মতো, সাইন থিটা আমরা যখন মিন করতেছি, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, রেশিও নিতে হবে কার কার, লম্ব এবং অতিভুজের। ওকে, সেম ভাবে কস থিটা, যদি কস থিটা হচ্ছে ভূমি এবং অতিভুজের রেশিও। ট্যান থিটা যদি নেই, ট্যান থিটা কি, লম্ব আর ভূমির রেশিও। সেম ভাবে আমাদের আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, মানে সাইন থিটারই জাস্ট উল্টা রেশিওটা। যদি অতিভুজটাকে এবার উপরে দিই, লম্বটাকে নিচে দিই, তাহলে সেটা হবে কোসেক থিটা। তো সেক থিটাটা হচ্ছে কস থিটার উল্টা, তার মানে এটা কি হবে, অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটাটা কি হবে, ভূমি বাই লম্ব। ওকে, তোমরা ক্যালকুলেটরে দেখবে যে এই ফাংশনগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে। এখন তাহলে আমরা এগুলো কিভাবে বের করতে পারি, দেখো লম্ব জানি, অতিভুজ জানি, তাহলে লম্ব ভাগ অতিভুজ করব, করলে আমি কি পাবো, সাইন থিটা পাবো। দেন আমি কি করব, ক্যালকুলেটর ওই যে বলছি সাইন থিটা একটা আছে, ওই যে সাইন ইনভার্স অফ ওই মানটা বসিয়ে দিলাম, থিটার মানটা পাবো। ওকে, তো এই হচ্ছে আমাদের মোরাললেস খুবই ছোট করে ত্রিকোণমিতি। বাট আমি সবসময় সাজেস্ট করি 9-10 যে বইটা আছে সেটাকে নিয়ে তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা একটু ভালো করে আরেকবার পড়ে ফেলবে। আমরা খুব শর্টলি দেখাই দিচ্ছি, বাট 9-10 ত্রিকোণমিতি চ্যাপ্টারটা তুমি যদি পড়ে ফেলো, 6-7-8 যাই হোক, ত্রিকোণমিতি পড়ার জন্য আসলে তুমি যদি ত্রিভুজ চেনো এবং হচ্ছে খুব বেসিক ক্যালকুলেশন মানে ভাগ করা, যোগ করা, বিয়োগ করা এইসব যদি জানো, তাহলে খুব ইজিলি ত্রিকোণমিতির জিনিসগুলো পড়ে ফেলতে পারবা। ওকে, সো এখন মনে হতে পারে যে ত্রিকোণমিতি আমাদের সামনে কি কাজে দিবে। দেখো সামনে কি কাজে দেয় আমরা দেখতেছি। আসি এখন, তো আমরা ত্রিকোণমিতির আলাপ শেষ, আমরা আমাদের ভেক্টরে ফেরত আসি। সো ভেক্টর, এখন কথা হচ্ছে ভেক্টরকে তো আমি তো ভেক্টর অবভিয়াসলি আমার খাতার ভিতরে সারা জীবনে এমনভাবে দাগ দিয়ে ডান দিকে বাম দিকে অ্যারো দিয়ে বুঝাবো না। আমাকে তো ক্যালকুলেশন করতে হবে, মান বের করতে হবে, দিক বের করতে হবে। আমি তো অ্যারো দিয়ে সবসময় বুঝাবো না, আমাকে তো দিক মেনশন করে দিতে হবে। বা আমার এইরকম সুযোগও নাই যে পশ্চিম দিকে 10 কিলোমিটার, প্রতিবারই যে পশ্চিমে থাকবে এমন তো না। পশ্চিম আর দক্ষিণের মাঝখানে কোনো একটা পয়েন্ট আছে, তখন কি করব, দক্ষিণ পশ্চিম বলে দিবে, দক্ষিণ পশ্চিম বললে তো সোজাসুজি ভিতরেরটা বুঝাবে, তখন কি করব। সো এই সব জিনিসগুলো সমাধানের জন্য আমরা একটা প্লেন কল্পনা করি, যেটা হচ্ছে এইরকম একটা তল, যেই তলের উপর আমরা দুইটা রেখাকে কল্পনা করতেছি। একটাকে আমরা ধরে নিই এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, আর একটাকে ধরে নিই ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ। সো এই জিনিসটাকে তুমি কিভাবে চিন্তা করতে পারো, এই জিনিসটাকে চিন্তা করতে পারো যে এটা হচ্ছে তোমাদের, সাপোজ ওয়াই অ্যাক্সিস হচ্ছে নর্থ। ওকে, ওয়াই অ্যাক্সিসটাকে কি ধরছি আমরা, নর্থ। তাহলে নর্থের দিকে আমি যদি হই, তাহলে এইটা কি হবে, ওয়েস্ট, সরি, ওয়েস্ট, ইস্ট, এটা কি সাউথ। এটা কি সাউথ। সো মোটামুটিভাবে আমি বুঝতে পারছি যে আমাদের এই পুরা জিনিসটা কিভাবে কাজ করতেছে। এখন কথা হচ্ছে যে আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বুঝে ফেলছি, এর ভিতরেরগুলো বুঝতেছি যে এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট সাউথ, এটা হচ্ছে কি ইস্ট সাউথ।
কথা হচ্ছে আমার তো সবসময় এরকম খুব ডেফিনিট পয়েন্ট থাকবে না। দেখা গেল যে র‍্যান্ডম একটা পয়েন্ট এইখানে। এইটাকে কিভাবে ডিল করব? এইটা তো আমি যদি নর্থ ইস্ট বলি, নর্থ ইস্ট বললে কেউ তো এই দিক বরাবর যাইতে পারে, এই দিক বরাবরও যাইতে পারে। বলা যায় না কোন দিকে যাবে। তাহলে এইখানে প্রিসাইজ মেজারমেন্টটা আমরা সবসময় করি কি হিসাব দিয়ে? করি আমরা অ্যাঙ্গেল দিয়ে। অর্থাৎ এই এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে কত ডিগ্রি কোণে যাচ্ছে। সেটা যদি ১০ ডিগ্রি হয়, তাহলে আমরা ১০ ডিগ্রি লিখে দিলাম। অ্যান্ড আমরা এই মানটাও বলে দিই। দেখা গেল যে এটা কত? ৫ কিলোমিটার। ওকে? সো এ যদি একটা পয়েন্ট হয় সেটা কি দেখলাম? এক্স অ্যাক্সিস বা ইস্ট বা উত্তরের পূর্বের সাথে ১০ ডিগ্রি অ্যাঙ্গেলে কত দূরে? ৫ কিলোমিটার দূরে। ওকে? সো আমরা কিন্তু বুঝে ফেলছি জিনিসটা এখন আমরা কিভাবে নোটেট করতে পারি। আমরা যদি অ্যাঙ্গেল বলে দেই তাহলে আমাদের জন্য প্রিসাইজ হয় যে কত ডিগ্রি কোণে আছে। ওকে? এখন মনে হতে পারে যে আমি তো নরমালি যদি আমার কাছে কম্পাস না থাকে তাহলে তো বোঝা কঠিন। হ্যাঁ, বোঝা কঠিন। কম্পাস সিস্টেম সহই আমরা এটা প্রিসাইজ করছি। যে ১০ ডিগ্রিতে ৫ কিলোমিটার দূরে। আমরা আমাদের সামনের প্রবলেমে যে কোনো প্রবলেম পাই ভেক্টর রিলেটেড যেইখানে ভেক্টর লেখা থাকবে, আমরা এই জিনিসটাকে একটুখানি বোঝার চেষ্টা করব যে এটা মানে এইটাতে আমার কি, কি ইনফরমেশন দেয়া আছে? মান কি দেয়া আছে? দিক কি দেয়া আছে? দিকটা কোন মেথডে দেয়া আছে? কোণে দেয়া আছে নাকি অন্য কোনোভাবে? ওকে? সো এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে সামনে। এখন আমরা যেকোনো একটা ভেক্টর দেখলাম কি A পয়েন্টটা এখন কি ১০ ডিগ্রি ৫ কিলোমিটার দূরে। এটা তো বুঝতে পারলাম। কথা হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে লেখার ওয়ে কি? সুন্দরভাবে লেখার একটা ওয়ে তো বের করতে হবে। তাহলে A কি করব? ৫ কিলোমিটার ১০ ডিগ্রি। হ্যাঁ, লেখা যাইতে পারে। কিন্তু আমরা একটা সুন্দর নোটেশন শিখব। যেই নোটেশন দিয়ে আমরা বুঝতে পারব যে কোন কোণ ছাড়াও অর্থাৎ ১০ ডিগ্রি কথাটা আমরা উল্লেখই করব না। এর বাদ দিয়েও আমরা কি করতে পারব? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে দূরত্বটা নিয়ে জাস্ট আমরা ভেক্টরটা বের করতে পারব। তো দেখি আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন কি একটা এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, অরিজিন বা মূল বিন্দু ও এইটা থেকে কি ২ কিলোমিটার আর এটা ধরলাম হচ্ছে ৬০ ডিগ্রি বা আরো উল্লেখ করলাম ৪৫ ডিগ্রি ধরলাম। ওকে? ৪৫ ডিগ্রি কত কিলোমিটার ধরলাম? ধরলাম যে ২ কিলোমিটার। ওকে? সো ২ কিলোমিটার ৪৫ ডিগ্রি। এখন এটাকে আমরা খুব সুন্দরভাবে একটা ভেক্টর নোটেশনে লিখব। ভেক্টর নোটেশনে এখানে সুন্দরভাবে লেখার উপায় হচ্ছে যে আমরা এই এক্স অ্যাক্সিস বরাবর কতখানি গিয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কতখানি গিয়েছে এটা বের করব। অর্থাৎ এই বরাবর কতটুকু, এই ডিসট্যান্সটা আর এই ডিসট্যান্সটা কতটুকু। এখন এটা একটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি কি করব? আমি এটা জানি। এটা হচ্ছে কত? এটা হচ্ছে ২ কিলোমিটার। এটা আমার কি? অতিভুজ। এখন আমাকে কি করতে হবে? এটা যেহেতু আমাদের ৪৫ ডিগ্রি তাহলে এটা কি? লম্ব। এটা কি? ভূমি বা বেস। এখন তাহলে আমরা কি করব? বের করব। এখন আমরা কি জানি? প্রথমে যে লম্বটা চিন্তা করি। তাহলে লম্ব বের করব। অতিভুজ দেয়া আছে তার মানে অতিভুজের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ এটা সমান, সমান আমি কি জানি? sin 45 ডিগ্রি। এখন লম্ব কত? লম্ব বের করব। তাহলে লম্ব লম্বের মতোই থাকলো। আর sin 45 ডিগ্রি অতিভুজ যেহেতু এই পাশে ভাগ অবস্থায় ছিল তাহলে এই পাশে গেলে কি হবে? গুণ হবে। তাহলে আমরা কি পাবো? লম্ব সমান, সমান আমরা পাবো sin ৪৫ হচ্ছে 1/√2 আমরা ক্যালকুলেটরে যদি চাপ দেই তাহলেই পাবো। এটা মনে রাখার কোনোই দরকার নাই। BDJSতে তোমাদের ক্যালকুলেটর দেওয়া হবে। তাও তোমরা চাইলে কয়েকটা মনে রাখতে পারো। 0 ডিগ্রিতে কত হয়, 30 ডিগ্রিতে কত হয়, 45 এ কত হয়, 60 তে কত হয়, 90 তে কত হয়, এই ৫ টা। সো sin 45 ডিগ্রি কি? 1/√2 অতিভুজ কত? ২ কিলোমিটার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা কি পাবে? √2 কিলোমিটার। তার মানে এই লম্বটা কত হবে? √2 কিলোমিটার এই হাইটটা। এখন ভূমি কতটুকু? ভূমিটা আমরা যদি বের করি সেম ভাবে ভূমিও আমরা বের করতে পারবো। তাহলে ভূমি কিসের সাপেক্ষে? অতিভুজের সাপেক্ষে। এটা কি হবে তাহলে? cos থিটা বা cos ৪৫ ডিগ্রি। তাহলে এখান থেকে কি করব? ভূমি বের করব। তাহলে কি হবে? cos ৪৫ ইন্টু কি? অতিভুজ। তাহলে cos ৪৫ কত আমরা জানি? cos ৪৫ হচ্ছে 1/√2 অতিভুজ হচ্ছে 2 তাহলে আমরা কি পাবো? √2 কিলোমিটার। তাহলে এটাও সেম পাইলাম। এটাও কত পাবো? √2 কিলোমিটার। ওকে, এখন এই ভেক্টরটাকে খুব সুন্দরভাবে নোটেট করা শিখব। ওকে? সো আমরা এই ২ টা বের করা মোটামুটি শিখে গেলাম। এখনো পর্যন্ত নোটেট করা শিখি নাই। মানে আমরা কিভাবে লিখব ভেক্টরটাকে সেটা শিখি নাই। বাট আমরা ২ টা জিনিসই বের করে ফেলছি। এখন আমরা আসি একটা র‍্যান্ডম আরবিট্রারি দিয়ে। সো আরবিট্রারিলি আমি যদি চিন্তা করি যে A একটা ভেক্টর,
বি একটা ভেক্টর, আর আমাদের এই হচ্ছে একটা পয়েন্ট। ওকে, এই ধরলাম, সরি, এ বি, এই হচ্ছে এক্স হচ্ছে অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এ একটা ভেক্টর। ওকে, এই এ ভেক্টরটার এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি এ এক্স, আর ধরলাম যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা কি এ ওয়াই। ওকে, তাহলে এ এক্স পাইলাম, এ ওয়াই পাইলাম। এখন এই ভেক্টরটাকে তাহলে কিভাবে লিখতে পারি? লিখতে পারবো আমরা এ ইজ ইকুয়াল টু এ এক্স আর এ ওয়াই এর যোগফল হবে, অবভিয়াসলি বুঝতে পারতেছি। এখন এ এক্সও একটা মান, এ ওয়াইও একটা মান। আমার কি দরকার? আমার কিন্তু দিকও দরকার। আমরা কিন্তু এখন দিকটা বলি নাই। তাহলে এ এক্স কোন দিক বরাবর? এক্স অক্ষ বরাবর, তাহলে এখানে আমরা একটা এক্স লিখে দিলাম। আর এ ওয়াই কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা একটা কি লিখে দিলাম? ওয়াই লিখে দিলাম। কথা হচ্ছে এক্স আর ওয়াই তো দিক বোঝাচ্ছে না। এক্স আর ওয়াই তো যে কোনো কিছু বুঝাইতে পারে। দিক বোঝানোর জন্য, শুধুমাত্র দিক বোঝানোর জন্য আমরা কি করি? একটা ক্যাপ ইউজ করি। ওকে, এটা একটা ক্যাপ ইউজ করি, এইরকম একটা কি ক্যাপ। সো এক্স এর উপর যখন ক্যাপ দিচ্ছি তার মানে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব, ওয়াই এর উপরে যখন ক্যাপ দিচ্ছি তখন বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই দূরত্ব। এক্স এর উপরে ক্যাপ দেই, ওয়াই এর উপরে ক্যাপ দেই, বা যে কোনো কিছুর উপরে যখন আমি জাস্ট ক্যাপ দিয়ে লিখতেছি তার মানে মিন করতেছি এইটা শুধুমাত্র দিক বোঝাচ্ছে, এটার মান হচ্ছে 1। কিন্তু দিক কি? শুধুমাত্র দিক বোঝানোর জন্য আমি এটাকে ব্যবহার করতেছি। কারণ তুমি চিন্তা করো, যদি আমি 1 ইন্টু দিক যদি রাখি, তার সাথে আমি যা কিছুই গুণ করি সেটাই তার মান হবে, আর দিক হচ্ছে দিকের মতোই থাকবে। ওকে, এখন আমাদের কনভেনশনালি আমরা দেখলাম যে এক্স এর উপরে একটা ক্যাপ দিলাম, ওয়াই এর উপরে একটা ক্যাপ দিলাম, কিন্তু আমরা কনভেনশনাল মেথডে এইভাবে লিখি না। তাহলে কিভাবে লিখি? আমরা ধরে নিই যে এই এক্স অ্যাক্সিস বরাবর যে দিকটা এটা হচ্ছে আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে দিকটা এটাকে ধরে নিই জে ক্যাপ। ওকে, তাহলে আমরা এটাকে তাহলে কিভাবে লিখতে পারি? এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। ওকে, এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর নোটেশন পদ্ধতি, যেখানে আমরা কি করি? যতগুলো অ্যাক্সিস আছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাদের দিকের সাথে তাদের বরাবর যে মানটা সেটাকে গুণ করে দিই। এখন মনে হইতে পারে যে আমরা তো ভাই দুইটা মেথড শিখে আসছি, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, একটা প্যারালাল মেথড, এইখানে যে যোগ করতেছি এটা কি দুইটার একটার সাথে যায় না? যায়। কিন্তু দেখো, দেখো কিভাবে যায়, বুঝাই। দেখো, এই হচ্ছে এক্স। ওকে, সো এক্সকে এক্স এর সাথে যখন আমি আই গুণ করছি, আমি আরেকটা ভালোভাবে লিখি, এইটা হচ্ছে এক্স, এক্স এর সাথে আমি যখন আই গুণ করে দিছি তার মানে এই এক্স আই একটা কি হয়ে গেছে? ভেক্টর হয়ে গেছে। ওকে, এটা ধরলাম এক্স আই ভেক্টর। এখন এ ওয়াই ধরলাম যে এইটা হচ্ছে আমাদের এ ওয়াই ছিল, এ ওয়াই এর সাথে আমি কি করছি? যে ভেক্টর গুণ করে দিছি, তখন কি হয়ে গেল? এরাও একটা ভেক্টর হয়ে গেল। ওকে, তাহলে এখন কি করব? আমি এখন প্যারালাল মেথডে কি জানি? সমান্তরাল করে আর্ট করা। তাহলে এই দিক বরাবর একটা এক্স অ্যাড করবো, এই দিক বরাবর একটা ওয়াই অ্যাড করবো। তাহলে এই যে এদের যে কর্ণটা হবে এটা আমাদের কি? এই দুইটা যোগফল। আর দেখো এটাই কিন্তু আমাদের এ, আগে দেখো এইটাই কিন্তু কি আমাদের এই এ ভেক্টরটা, এইটাই কিন্তু আমাদের কি এই যে এ ভেক্টরটা। ওকে, তার মানে আলটিমেটলি আমরা কিন্তু এখানে ভেক্টরের এই যোগ মেথডই ইউজ করতেছি, যে এখানে এই ছোট ছোটগুলো এক একটা কি ভেক্টর, অর্থাৎ এক্স আইও একটা ভেক্টর, এ ওয়াই জেও একটা কি ভেক্টর। ওকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারতেছি? এ ইজ ইকুয়াল টু এ এক্স আই যোগ এ ওয়াই জে। ওকে, তাহলে আমরা কয়েকভাবে ভেক্টর লেখা শিখলাম। এইভাবে লিখতে পারি, অথবা চাইলে আমাদের কোণ এবং আমরা জাস্ট উল্লেখ করে দিলাম যে 10 ডিগ্রি 2 কিলোমিটার, এটাও বলতে পারি, অ্যাঙ্গেল দিয়ে দেখাইতে পারি। যে কোনোভাবে আমরা যেইভাবে কমফোর্টেবল সেইভাবে ভেক্টর, বা আমাদের প্রশ্নে যেভাবে থাকে সেইভাবে আমরা অ্যাডাপ্ট করে নিতে পারবো এখন। ওকে, সো মোটামুটিভাবে আমরা আমাদের ভেক্টরের অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা পার হয়ে গেছি, যে ভেক্টরকে কীভাবে এক্সপ্রেস করতে হয়। আর পরের যে জায়গাটা সেটা হচ্ছে ভেক্টরকে কম্পোনেন্টে ভাগ করা। ওকে, ভেক্টরকে কম্পোনেন্টে ভাগ করা। দেখো, এইটা আমরা শিখে ফেলছি, এটাতে আর নতুন কিছু নেই। এই যে কম্পোনেন্ট, কি কম্পোনেন্ট? হচ্ছে উপাংশ। উপাংশ মানে কি? ধরো যে একটা জিনিস আছে, সেই জিনিসের কি হয়? দুইটা অংশ থাকে। যেমন ধরো স্ট্যাপলারটা, স্ট্যাপলারটাকে আমি একটা ফুল স্ট্যাপলার হিসেবে দেখতেছি, কিন্তু এর কিন্তু দুইটা অংশ আছে, একটা এইদিকে
আর একটা এই দিকে। এই দুইটা অংশ কি আলাদা আলাদা, এই একটা অংশ, এই একটা অংশ। সেমভাবে একটা ভেক্টরেরও মাল্টিপল অংশ থাকে, সেই অংশগুলোকে আলাদা করা শেখা, সেটা হচ্ছে আমাদেরকে উপাংশের কাজ। কীরকম দেখো, এই যে একটু আগে আমরা ভেক্টরটাকে দেখলাম, এই ভেক্টরটা এখন একটা সলিড হিসেবে দেখতেছি, কিন্তু এই ভেক্টরটাকে আমরা কি দেখছি একটু আগে এ এক্স আর এ ওয়াই এর মাধ্যমেও লেখা যায়। এই যে এ এক্স ছিল কি এই ভেক্টর বরাবর, এই যে এই দিকে এক্স অক্ষ বরাবর কতখানি দূরত্ব সেইটা, এটা ছিল এ এক্স, আর ওয়াই অক্ষ বরাবর কতখানি দূরত্ব এটা কি ছিল এ ওয়াই। এইগুলাই হচ্ছে কি কম্পোনেন্ট, এটা হচ্ছে কি কম্পোনেন্ট ইন দ্য এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ, এটা কি কম্পোনেন্ট অন ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ। ওকে, যে কোনো একটা ভেক্টরকে আমরা যদি উপাংশে ভাগ করে ফেলতে পারি আমাদের জন্য ম্যাথ করা অনেক ইজিয়ার হয়ে যায়। ওকে, উপাংশে ভাগ করতে পারলে আমাদের ম্যাথ করা অনেক বেশি ইজিয়ার। কীভাবে আমরা দেখবো সামনে, আমরা যখন কিছু ম্যাথটা দেখবো, আমরা যখন ভেক্টরের যোগ এখনো পর্যন্ত যোগ করছি তো আমরা জাস্ট হচ্ছে সিম্বলিকভাবে, কিন্তু যখন আমরা মান যোগ করবো অর্থাৎ একটা ভেক্টরের মান 2 আর একটা ভেক্টরের মান 3, এই দুইটাকে যোগ করলে কত হয় 5, না 5 কিন্তু নাও হইতে পারে। ওকে, সো সেইগুলো আমরা দেখবো, বাট সেই আইডিয়াটার জন্য আমাদের কম্পোনেন্টের আইডিয়াটা কিন্তু খুবই খুবই জরুরি। তাহলে আমরা কি দেখতেছি, আমরা যখন একটা ভেক্টরকে নিচ্ছি, নিলে সেই ভেক্টরকে আমরা দুইটা ভেক্টরের সাহায্যে লিখতে পারতেছিলাম। একটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর কতটুকু, ওয়াই অক্ষ বরাবর কতটুকু, সেইগুলোর সাহায্যে আমরা লিখে ফেলতে পারতেছিলাম। এইগুলোকে বলা হয় কি কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্ট বের করার ওয়ে কি, কম্পোনেন্ট বের করার ওয়ে হচ্ছে আমরা আগেই দেখছি যে এক্স আমরা কিভাবে বের করতে পারি, পারি হচ্ছে এ কে যদি সাইন থিটা কস থিটার সাথে গুণ করে দেই, এটা যদি থিটা হয় দেখা গেল যে এ হচ্ছে এই ভেক্টরের মান। ওকে, সো এটা হচ্ছে কি ভেক্টরের মান, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা এ এক্স এ ওয়াই। তাহলে এ এক্স সমান সমান কি লিখবো এ কস থিটা, আর এ ওয়াই সমান সমান কি এ সাইন থিটা। ওকে, কেমনে জানি, কেমনে এই দেখো আমরা আগেই দেখছি যে এইখানে এইটাও এ ওয়াই, এটাও কি এটাও কিন্তু এ ওয়াই, এটা আমরা জানি। সো দেখবো কি এইগুলো কিন্তু ভেক্টর না, আমরা জাস্ট মান নিয়ে কাজ করতেছি এখানে। কারণটা কি, ভেক্টরে আমি যখন এই এ এক্স এ ওয়াইকে ভেক্টর হিসেবে লিখতে গেছি কি ইউজ করছি, আই জে ইউজ করছি। তার মানে কম্পোনেন্ট বা উপাংশ আমি যখন শুধু উল্লেখ করতেছি তখন জাস্ট মানগুলো নিয়ে কাজ করতেছি, এ এক্স আর এ ওয়াই, আই জে কিন্তু নাই। আই জে অ্যাড করলে তখন কিন্তু সেগুলো আবার ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে এও ধরলাম কি এও হচ্ছে মান, যদি আমি এর উপরে এই যে সাইনটা আছে যে আমাদের ভেক্টরের সাইন সেটা যদি না দেই তার মানে বুঝাবো এর মান ব্যবহার করতেছি। তাহলে এখানে কি লিখতে পারি এক্স, এটা হচ্ছে থিটা, তাহলে এ এক্স বাই এ, এটা কি হবে লম্ব বাই ভূমি সাইন থিটা। সো এখান থেকে এ এক্স কী হবে এ সাইন থিটা। সেমভাবে যদি তোমরা বের করে দেখো তাহলে কস থিটা হবে এটা, কারণ এটা হচ্ছে ভূমি, এ এক্স হচ্ছে ভূমি আর এ হচ্ছে অতিভুজ, তাহলে এ কস থিটা হইতো। সেমভাবে তোমরা যদি দেখো এ ওয়াই কী হবে এ সাইন থিটা। এ হচ্ছে মান বোঝাচ্ছে, এর উপরে যতক্ষণ না আমি সিম্বল দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ভেক্টর মিন করতেছে না, জাস্ট এ মান। ওকে, সো এই হচ্ছে আমাদের কম্পোনেন্টে ভাগ করা এক্স অক্ষ বরাবর ওই অক্ষ বরাবর। এটা আমাদেরকে আর কোথায় কাজে দিবে দেখো, আমরা যদি চিন্তা করি এইভাবে যে আমরা যদি কখনো দেখে থাকি, ধরো এখানে কোনো কিছু আছে, একজন এই দিক বরাবর টানতেছি আরেকজন এই দিক বরাবর টানতেছি। ওকে, এইরকমভাবে দুইজন দুই দিক বরাবর একটা সমকোণে কোনো কিছুকে নিয়ে, অর্থাৎ এইরকমভাবে, সো এইরকম আমাদের ডিরেকশনটা দেখো, এইরকমভাবে যে আমাদের একজন এই বরাবর আরেকজন এই বরাবর ধরে টানতেছি। টানলে আসলে কি হবে, এই ভিতরে যে বস্তুটা থাকবে এটা কোন দিকে যাবে, সোজা যাচ্ছে না। এইটা কিন্তু ভেক্টরের কনসেপ্ট। দেখো এই যে এই দুইটা আমরা যে দুই দিক বরাবর টানতেছি, বা আমাদের খাতায় যদি দেখো খাতায় যে দুই দিক বরাবর টানতেছি, এই দুই দিক বরাবরের আলটিমেট যোগফল কি হবে, আলটিমেট যোগফল আমরা বের করা শিখছি যে যদি একটা প্যারালাল আর্ট করি বা একটা সামান্তরিক আর্ট করি, আর্ট করলে আমাদের যেই ডায়াগোনাল বা কর্ণটা পাবো সেটি হবে কি আমাদের দুইটা যোগফল, সেইটা কি এফ টোটাল। তার মানে আমরা যদি উপাংশ দুইটা জানি তাহলে আমরা কি করতে পারবো, খুব সহজে ভাগ করে দিতে পারবো, আমাকে আর এফ টোটাল এক জায়গায় করে টানতে হচ্ছে না। এফ বরাবর আমি যদি দুই দিকে দুইভাবে টানি তাহলে আমি বলতে পারবো যে এই দিক বরাবর যাবে। সো এইভাবে কি আমাদের উপাংশটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস, যে কোনো সময় আমরা যদি বের করতে চাই যে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে সেটা বের করে ফেলতে পারবো। কারণ সবসময় আমাদের পক্ষে
উপাংশ ছাড়া কাজ করা অনেক কঠিন হয়ে যায়। ওকে? সো আমরা এখন মোটামুটিভাবে উপাংশটা বুঝতে পারছি। দেখো আমরা যতক্ষণ না পর্যন্ত এগুলো ম্যাথমেটিক্যাল দেখব, ম্যাথমেটিক্যালি ইউজেস দেখব, ততক্ষণ পর্যন্ত এগুলো জাস্ট হচ্ছে টুলস। মানে তুমি আগে ছোটবেলায় কি করছো? ২ এর ঘরের নামতা পড়ছো, ৩ এর ঘরের নামতা পড়ছো। কেন পড়ছো জানি নাই। ৩ দু কোণ ৬ এটা কি কাজে ইউজ করব তখনও কিন্তু জানি নাই। এখন জিনিসটা হচ্ছে সেইরকম। আমরা জাস্ট কনসেপ্টগুলোকে শিখতেছি। এখন তুমি জানো হয়তোবা যে ৩ দু কোণ ৬ আমি কখন ইউজ করব? যখন ২ টা ৳৩ ধরো ৳৩ র ২ টা জিনিস আমি যখন কিনতেছি তখন এই যে যোগটা যদি দ্রুত করে ফেলতে চাই তাহলে কি করব? ৩ দু কোণ ৬ সেমভাবে এইটাও তোমাদের ম্যাথমেটিক্যালি কাজে লাগবে। আমরা এখনো পর্যন্ত যা কিছু শিখতেছি এগুলো হচ্ছে অপারেশন। অপারেশনগুলো হচ্ছে একটা টুলস মানে ম্যাথমেটিক্যাল টুলস। এগুলো আমাদের সামনে কাজে দিবে। ওকে? সো আমরা কি শিখতেছি বেসিক্যালি? ম্যাথমেটিক্যাল টুলস। ওকে? এগুলো হচ্ছে ওই যে গুণ করা, যোগ করা শেখার মতো। আমরা আপাতত শিখতেছি। আমরা যখন নিউটনিয়ন ক্লাসে যাব অথবা এই ক্লাসেরই পরে যে গতিবিদ্যার আমরা যে একটু পার্ট দেখব, সেই গতিবিদ্যার পার্টই দেখব যে আমরা মোস্ট অফ দ্য জিনিস এখন মানে করে ফেলার মতো মানে আমরা দেখব যে আমরা পারতেছি মোস্ট অফ দ্য জিনিস। ওকে? সো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি, একটুখানি শুনি, একটুখানি বোঝার চেষ্টা করি। সো আমরা কম্পোনেন্ট পর্যন্ত দেখে ফেলছি মোটামুটিভাবে। এখন আসি যে এখন কথা হচ্ছে কম্পোনেন্ট তো দেখলাম, আমরা সামেশনও দেখছি। সামেশনকে আমরা মান ওয়াইজ করতে পারিনি। মানে ধরো এইরকম যে তুমি প্রথমে আ আমরা প্রথমে একটু সামেশনের ফর্মুলাটা দেখি। সামেশনের ফর্মুলাটা কিভাবে আসলো এটাও একটুখানি দেখি। সবসময় কাজে দেয় না, বাট আমরা হচ্ছে দেখে রাখি। ওকে, সো ২ টা ভেক্টর যদি হয়, ধরো একটা ভেক্টর আছে A একটা ভেক্টর, B আরেকটা ভেক্টর। এই ২ টা ভেক্টরের যোগফল কি হবে? আমরা জানি যে তাহলে কি করব? B এর সমান্তরাল করে একটা ভেক্টর টানবো। একটু বেশি বড় হইছে। আর A এর সমান্তরাল করে আরেকটা ভেক্টর টানবো। টানার পর এদের কি হবে? যোগফল এইটা। এটা হচ্ছে কি এদের যোগফল ধরলাম R। A একটা ভেক্টর, B একটা ভেক্টর। ভেক্টরগুলো কোনগুলো বেসিক্যালি এই যে A ভেক্টর এইটা, B ভেক্টর কোনটা? এইটা। ওকে? সো আমরা মোর অর লেস কিন্তু বুঝতে পারতেছি। এই ২ টা ভেক্টরের যোগফল কি R। কথা হচ্ছে ধরলাম A ভেক্টর, B ভেক্টর জানি। এটা হলো ভেক্টর। সেটা সমান সমান কি? তাহলে আমি লিখে দিলাম কি R is equal to A plus B। এখন আমার কথা হচ্ছে আমি যখন মানগুলো নিয়ে কাজ করব, আমি R এর মান বের করতে যাচ্ছি A আর B এর মান থেকে। তখন কি করব? ওকে? সো আমরা এখন সেইটা দেখব। দেখো, আমরা কি করি? আমরা প্রথমে এগুলোকে উঠায় দেই। আমরা জাস্ট A, B আর R কে রাখি। ওকে? সো A, B আর R কে রাখলাম। B আর R। এখন আসি। A ভেক্টরকে যদি উপাংশ বের করি x অ্যাক্সিস বরাবর, সেটা কি হবে? এইটুকু। এটার মান কত? x। ওকে? নেক্সট আমরা যদি A ভেক্টরের y অ্যাক্সিস বরাবর উপাংশ দেখি, এটা কি হবে? ay। ay। এখন আসি B ভেক্টর। B ভেক্টরে যদি x অ্যাক্সিস বরাবর উপাংশ দেখি, তাহলে কি হবে সেটা? bx। bx। B ভেক্টর y অক্ষ বরাবর উপাংশ কি হবে? by। এখন আমাদের যে আর ভেক্টরটা সেটা আমরা বের করব, বাট তার আগে একটুখানি এই ২ টা জিনিস বুঝি। এখন আমরা কি দেখতেছি y অ্যাক্সিস বরাবর ২ টা উপাংশ পাইলাম। A ভেক্টরের জন্য ay, B ভেক্টরের জন্য by। সেম ভাবে x অ্যাক্সিস বরাবরও পাইলাম। তাহলে এখন আমরা যদি অ্যাক্সিস বরাবর উপাংশগুলোকে যোগ করি, দেখো এইখানে মজার জিনিস হচ্ছে আমি ধরো সোজা ২ কিলোমিটার গেলাম, তারপর কি উল্টা দিকে ১ কিলোমিটার আসলাম। তার মানে আল্টিমেটলি কতটুকু গেছি? ১ কিলোমিটার। এই যে একটা ডিরেকশনে আমি যখন যোগ বিয়োগ করি তখন কিন্তু আমাদের যে নরমাল অ্যালজেব্রা সেটা আমরা ইউজ করতে পারি। ওকে? কিভাবে? ধরো আমি প্রথমে সোজা গেলাম ১০ কিলোমিটার আর তারপর আরও সোজা গেলাম ১০ কিলোমিটার। ১০ কত হইল? ২০ কিলোমিটার। এইগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার। কিন্তু সমস্যা দাঁড়ায় যখন আমরা ২-৩ ডিরেকশনে যাই, অর্থাৎ কেউ পশ্চিম, দক্ষিণ সবগুলো ডিরেকশন একসাথে হয়ে আসছে। তখন আমাদের জন্য একটু সমস্যা। তো আমরা যখন এক ডিরেকশনে আছি, অর্থাৎ যখন মানে উত্তর দক্ষিণ বরাবর যখন চলাচল করতেছি, তখন কিন্তু আমরা যে নরমাল অ্যালজেব্রার নিয়ম আছে সেগুলি করতে পারবো। আমার জন্য বেনিফিট। এখন আসি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ওকে, সো আমরা আগে এই ২ টার ভিতরে কোণ যদি হয় থিটা, সাপোজ ধরে নিলাম এই ২ টার ভিতরে কোণ কি?
এ আর বির ভিতরে যে কোণটা আছে, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুইটার ভিতরের কোণটাকে এই ধরলাম, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এই দুইটার ভিতরে যে কোণটা আছে এটাকে কি ধরলাম, থিটা ধরলাম। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, ধরি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ওকে, আলফা ধরতে পারি। এখন আমরা ধরে নিলাম আমাদের কথা, আলফাটাকে জিরোর কাছাকাছি ধরে নিলাম। তাহলে জিরোর কাছাকাছি ধরলে কেমন হবে, আমরা একটুখানি চিত্রতে দেখি। চিত্রতে যদি দেখি জিরোর কাছাকাছি ধরলে বি ভেক্টরটা এইখানেই চলে আসছে, একবারে এক্স অ্যাক্সিস বরাবর। কেন ধরতেছি, তাহলে আমাদের প্রমাণে সুবিধা আসবে। তাছাড়া আমরা যদি আলফা সহ করি অবভিয়াসলি ঠিক হবে, ভুল কিন্তু হবে না। আলফা সহ যদি করি ঠিক হবে, কিন্তু আমাদের ক্যালকুলেশনটা একটু জটিল হবে। ওকে, ক্যালকুলেশনের ভিতরে আমরা অনেক বেশি জিনিসপাতি পাবো। কারণ হচ্ছে কি, তখন আমাদের কিছু ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করতে হবে, যেমন সাইন আলফা প্লাস থিটা সমান সমান যে ফর্মুলা আছে, সাইন আলফা কস থিটা প্লাস কস আলফা সাইন থিটা। তো এইগুলোকে আমরা অ্যাভয়েড করে যেতে যাচ্ছি, আমরা চাচ্ছি না খুব বেশি ত্রিকোণমিতির দিকে যেতে, আমরা যাচ্ছি আমাদের যতটুকু ত্রিকোণমিতি জানা আছে ততটুকু দিয়ে আমরা যাতে কাজ করতে পারি। তাহলে কি করলাম, এই আলফা কোণটা অর্থাৎ এই কোণটাকে আমরা জিরোর দিকে নিলাম, এই যে আলফা কোণ। ওকে, জিরোর দিকে নেওয়া মানে কি, এইটা তখন চলে আসবে কোথায়, এইখানে। তাহলে বি চলে আসছে কোথায়, এক্স অ্যাক্সিসের উপরে, এ চলে আসছে এখন এইখানে, এদের ভিতরের কোণ হচ্ছে থিটা, আর এই হচ্ছে এদের আর। ওকে, এখন সেমভাবে এখন আমরা এ এক্স এ ওয়াই এগুলো একটুখানি বের করব। দেখো, এখন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। একটুখানি ভাবো, এ ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করে আছে, থিটা। বি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করে আছে, 0 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে এক্স বের করতে চাই, এক্স সমান সমান কি হবে, এ যদি মান হয় ভেক্টরটা শুধুমাত্র, তাহলে পাবো কি, এ কস থিটা। এ ওয়াই কি পাবো, এ সাইন থিটা। ওকে, বিএক্স কি পাবো, বিএক্স পাবো বি কস 0। কারণটা কি, এক্স অ্যাক্সিসের সাথে বি যে আছে, অর্থাৎ এই যে এক্স আর বি, এই যে এক্স এই জায়গায়, বি তার উপরেই একেবারে, তাহলে এদের ভিতরে কোণ কত, 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে বি সমান বি এক্স সমান কি হয়, বি কস 0। তাহলে বি ওয়াই সমান কি হয়, বি সাইন 0। তাহলে বি কস 0-র ভ্যালু কত, কস 0 ডিগ্রির মান আমরা কত জানি, 1। তাহলে বি ইন্টু 1 কি হবে, বি হবে। সাইন 0-র ভ্যালু কত, 0, তার মানে বি ওয়াই এর ভ্যালু কত আসতেছে, 0। তাহলে দেখো, এখন আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর উপাংশগুলোকে যোগ করি, তার মানে এক্স প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এ কস থিটা প্লাস বি, তার উপরে কি, এ কস থিটা প্লাস বি। এখন ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, এ ওয়াই প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু কি, আমাদের এ সাইন থিটা প্লাস কি 0। তার মানে আলটিমেটলি কি থাকবে, শুধুমাত্র এ সাইন থিটা। এখন আর কি, আর হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল। তাহলে আর কে আমরা যদি এখন উপাংশে ভাগ করি, আর কে, তাহলে এটা হবে কি আর এক্স, আর এটা কি হবে আর ওয়াই, এটা হবে কি আর ওয়াই। আর এক্স দেখলাম, আর ওয়াই দেখলাম। এখন এই আর এক্সটা কি হবে, আর ওয়াইটা কি হবে, আর এক্সটা হবে এ আর বির এক্স অংশে যে যোগফল পাইছি সেটার সমান, অর্থাৎ এইটা আর এক্স আর এটা কি আর ওয়াই। এখন কথা হচ্ছে, আমরা জানি কি আর ইজ ইকুয়াল টু আর এক্স প্লাস আর ওয়াই, সাথে কি থাকবে, এটা হবে আই, এটা হবে কি জে। তাহলে আর এক্স এর ভ্যালু কি হবে, আর এক্স এর ভ্যালু হবে এ কস থিটা প্লাস বি, তার সাথে কি আই, প্লাস আর ওয়াই কি হবে, এ সাইন থিটা জে। এখন আসি, আমরা এটাকে আর ভেক্টর হিসাবে দেখাই না, আর এর এখন আমরা মান বের করতে যাচ্ছি, যে আর এর মান কত হবে। তাহলে যে কোনো একটা ভেক্টর যদি আমাদেরকে দেয়া থাকে, তার মান যদি আমরা বের করতে চাই, সাপোজ ধরা যাক এ একটা ভেক্টর আমার কাছে দেয়া আছে, সেটা হচ্ছে কি এ এক্স আই প্লাস এ ওয়াই জে। এই ভেক্টরটার আমি কি করতে চাচ্ছি, মান বের করতে চাচ্ছি। তাহলে মান বের করার সময় কি করব, রুট ওভার এ এক্স এর উপর স্কোয়ার, এ ওয়াই এর উপর স্কোয়ার। এটা আমরা জানি কেমনে আসলো, কারণ হচ্ছে এই যে আমরা দেখছি অলরেডি যে এইটা হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে এ এক্স, আর এইটা কি এ। আমরা যদি দেখে থাকি, আগেই দেখছি অলরেডি যে এটা যদি একটা হয়, এইটা এ যদি একটা ভেক্টর হয়, তাহলে এইটা হয় কি এক্স, আর এই যে এই পোর্শনটা হয় কি এ ওয়াই। তাহলে এইটার এটা যেহেতু সমান, তার মানে কি এইটাও এ ওয়াই, সো এইটা আমরা এখানে আট করছি। তাহলে দেখো, এ যদি এই মানটাকে এ ধরি আমরা,
তাহলে এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে √এক্স² প্লাস কি ay স্কোয়ার। আমরা আলটিমেটলি এটাই লিখছি। এখানে মডুলাস সাইনটা দিয়ে আমরা মিন করি যে মান। ওকে, আমরা যদি জেনারেল এ ইউজ করি সেটাতেও মান মিন করি, আবার যদি মডুলাসটা ইউজ করি তখন ওটা আরও একটু ইমফ্যাসাইজ করা হয়, তখন অবশ্যই এই ভেক্টর চিহ্নটা থাকেই। এই ভেক্টরটার মান কত, সো এই চিহ্নটার নাম কি মডুলাস। এই চিহ্নটা আমি যখন যে কোনো একটা ভেক্টরের ভিতরে বসাই দিব, তার মানে আমি সেটার মান দেখতেছি। তাহলে কি দেখলাম, এক্স এর উপরে স্কোয়ার প্লাস এ ওয়াই এর উপরে স্কোয়ার। তাহলে এইখানেও যদি দেখি আর ভেক্টর এটা আর ভেক্টর, আর ভেক্টরের মান দরকার, তাহলে আর এর উপর কি করবো, মডুলাস দিব। ওকে, তাহলে কি হবে এবার, আর এক্স এর উপরে হোল স্কোয়ার প্লাস আর ওয়াই এর উপরে স্কোয়ার। এখন আর এক্স কি, আর এক্স হচ্ছে এ কস থিটা প্লাস বি, এ কস থিটা প্লাস বি এর উপরে হোল স্কোয়ার প্লাস আর ওয়াই কি এ সাইন থিটার উপরে হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পাবো, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, প্লাস কি বি স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, মোটামুটি বুঝতে পারছি। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা এটাকে কমন নিতে পারি, এ স্কোয়ারকে যদি কমন নিই তাহলে এখানে কি থাকে, এ স্কোয়ারকে কমন নিব, এ স্কোয়ার তাহলে কি থাকবে, কস স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা প্লাস কি হবে বি স্কোয়ার প্লাস কি 2ab কস থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু সব সময়ই 1। কেন হয় এটা তোমরা বাসায় প্রুফ করার ট্রাই করিও, ওই যে আমরা যে বলছি লম্ববায়ু অতিভুজ ওইগুলোর উপরে স্কোয়ার করে করে যোগ করে দেখিও কি হয়। খুবই মজার একটা জিনিস, দেখবো যে পিথাগোরাসের সূত্র যদি ব্যবহার করো তাহলে দেখতে পাবে যে কস স্কোয়ার থিটি প্লাস সাইন স্কোয়ার থিটা ভ্যালু আসতেছে 1। এটা হচ্ছে যারা 6, 7, 8 আসো তারা করে দেখতে পারো, 9, 10 তো জানো তোমরা সবাই। সো এইটা সমান সমান তাহলে কি লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। কারণটা কি, কারণ হচ্ছে এইটার ভ্যালু 1। ওকে, তাহলে আমরা কি পাইলাম, আমরা তাহলে লিখতে পারি আর মডুলাস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি 2ab কস থিটা। এখন আমরা কি করতে পারবো, আর এর মানও বের করে ফেলতে পারবো। তাহলে আমরা ইমেজিন করি, আমরা একটু চিন্তা করি, ধরা যাক দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর বললাম যে 5 একক আর 7 একক বিশিষ্ট দুইটা ভেক্টর, তার ভিতরে কোণ দেয়া আছে, তাহলে আমরা খুব ইজিলি তাদের ভিতরে কি করতে পারবো, যে যোগফলটা ওই দুইটা ভেক্টরকে যোগ করলে যে মানটা হবে সেটা বের করে ফেলতে পারবো। ওকে, সো আমরা মোটামুটিভাবে এই ফর্মুলাটাও বুঝতে পারলাম। এই ফর্মুলাটা সামনে অনেক কাজে দিবে, বিশেষ করে আমরা যে কোনো সময় দুইটা ভেক্টরকে যোগ করে আরেকটা ভেক্টর বের করবো, সেই ভেক্টরটার মান বের করতে এটা সবসময় কাজে দিবে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। দেখো, ইউনিট ভেক্টর আমরা অলরেডি দেখে ফেলছি। ইউনিট ভেক্টর কোনগুলো, ইউনিট ভেক্টরে জাস্ট ডিরেকশন আছে, মান কি নাই, মানও আছে, কিন্তু মান সর্বদাই কি এক, মান কি এক, একের বেশি না, এক মান, এই জন্য ইউনিট বলতেছি। ইউনিট মানে কি একক, একক মানে কি এক, মান যার এক, শুধুমাত্র দিক বোঝানোর জন্য যে ভেক্টরগুলো সেগুলোকে ইউনিট ভেক্টর বলা হয়। তাহলে কোনগুলো আমরা আগে দেখছি, আই একটা ইউনিট ভেক্টর, জে একটা ইউনিট ভেক্টর, কে একটা ইউনিট ভেক্টর, জেড অ্যাক্সিসের জন্য কে ইউজ করা হয়। তো দেখো ইউনিট ভেক্টর আমরা কিভাবে বের করতে পারি, ধরা যাক এ একটা ভেক্টর, সেটা হচ্ছে কি এ এক্স আই প্লাস এ ওয়াই জে, এটার আমি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বের করতে চাই। দেখো এ এর একক ভেক্টর কোনটা হবে, যদি এইটা হয় তাহলে এ এর একক ভেক্টর হবে এই দিক বরাবর জাস্ট এক একক বিশিষ্ট যে ডিরেকশনটা, এই যে লাল কালার দিয়ে আমি যেটা দেখাইছি, এটা হচ্ছে কি এ এর একক ভেক্টর। এখন এটাকে কিভাবে বের করতে পারি, একক ভেক্টর বের করার ফর্মুলা হচ্ছে এ কে আমরা একক ভেক্টরকে সবসময় ইটা দিয়ে লিখি, তার উপর একটা ক্যাপ ইউজ করা হয়, এ যে ভেক্টরটা আছে তাকে মান দিয়ে ভাগ করে দিব, এ ভেক্টরের যে মান আছে সেটা দিয়ে ভাগ করে দিব। ভাবো ধরা যাক 10 একক বিশিষ্ট 10 ডিগ্রি কোণের একটা ভেক্টর, এখন আমি একে যদি এক এক একক বিশিষ্ট 10 ডিগ্রি কোণের একটা ভেক্টর বানাইতে চাই, তাহলে কি করবো, 10 দিয়ে ভাগ করে দেবো, খুব সিম্পল, কারণ ওটার মান ছিল 10, আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 10 ভাগ 10 এক পাবো। সেম এইখানেও, তাহলে এ ভেক্টরকে আমি যদি এ ভেক্টরের মান দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে,
এ ভেক্টর হবে কি, এ ভেক্টর হচ্ছে এক্স আই প্লাস এ ওয়াই জে ডিভাইডেড বাই এ ভেক্টরের মান কি হবে আমরা দেখছি, মান বের করার উপায় কি, এই যে কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোকে স্কোয়ার করে যোগ করে দিতে হবে, যেটা পিথাগোরাস থেকে আমরা দেখতে পাই। তো এইটাই কি হবে, এইটাই হবে একক ভেক্টর। আর একক ভেক্টরের দিক কিন্তু দুই দিকেই হয়, অর্থাৎ প্লাসেও হয় মাইনাসও হয়। অর্থাৎ একক ভেক্টরটা এই দিকেও মিন করতে পারে, এই দিকেও মিন করতে পারে। ওকে, আমরা যদি প্লাস নেই তাহলে এ ভেক্টরের দিকে মিন করবে, আর যদি মাইনাস নেই তাহলে উল্টা দিকে। এনিওয়েজ, আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর পর্যন্ত পড়া। এরপর আমরা ভেক্টরের আরেকটা জিনিস দেখব, এটা হচ্ছে ভেক্টরের লাস্ট আমাদের। আমরা মোটামুটিভাবে তাহলে ভেক্টরটা বুঝে ফেলতে পারবো, সেটা হচ্ছে ভেক্টরের প্রোডাক্ট। ওকে, ভেক্টরের প্রোডাক্ট, প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন ধরে নিতে পারো, যে ভেক্টরকে গুণ করতে হয় মাঝে মধ্যে। এই গুণে কি ডিফারেন্স আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা দেখলাম যে ভেক্টর সব কিছুই ডিফারেন্ট, কারণ এখানে আমরা মান নিয়ে কাজ করতেছি না, মানের সাথে সাথে কিন্তু দিকও আছে। তো দেখো, ভেক্টর প্রোডাক্ট আমরা কিভাবে বের করতে পারি। ভেক্টর প্রোডাক্ট কিন্তু দুই ধরনের, একটাকে বলতেছি কি ডট প্রোডাক্ট, আর একটাকে আমাদের ক্রস প্রোডাক্ট বলতেছি। মনে হইতে পারে যে দুই ধরনের প্রোডাক্ট কেন, দেখো মাঝে মাঝে দেখো আমরা জানি যে ভেক্টর একটা কোয়ান্টিটি আছে, স্কেলার একটা কোয়ান্টিটি আছে। মাঝে মাঝে আমরা কি করি, দুইটা ভেক্টরকে গুণ করে আমরা কি পাই, একটা ভেক্টরই পাই। আর মাঝে মাঝে দুইটা ভেক্টরকে গুণ করে আমরা কি পাবো, স্কেলার পাবো। ধরো কিরকম, যে আমার ধরো আমি বের করতে চাচ্ছি যে একজন লোক কত পরিমাণ কাজ করছে, তার ফোর্স জানা আছে, ফোর্স একটা ভেক্টর, সে কতটুকু ডিস্টেন্স সরাইছে সেটাও জানা আছে, কিন্তু কাজ তো স্কেলার, কাজের তো কোনো দিক নাই। তাহলে আমার কাছে দুইটা ভেক্টর রাশি আছে, কিন্তু আমার রেজাল্ট কি হতে হবে, স্কেলার হইতে হবে। সেই সব ক্ষেত্রে আমরা কি করব, সেই সব ক্ষেত্রে ডট প্রোডাক্ট ইউজ করব। যেইখানে আমার রেজাল্ট স্কেলার দরকার সেই সব ক্ষেত্রে আমরা ডট প্রোডাক্ট ইউজ করি, আর যেইখানে আমরা ভেক্টর ভেক্টর গুণ করে আরেকটা ভেক্টরই দরকার, সেইখানে আমরা কি করব, ক্রস প্রোডাক্ট ইউজ করব। ওকে, সো ডট প্রোডাক্ট আর কি ক্রস প্রোডাক্ট। তাহলে ডট প্রোডাক্ট করলে আমাদের রেজাল্ট যেটা হবে সেটা হবে স্কেলার, ক্রস প্রোডাক্ট করলে রেজাল্ট যেটা হবে, রেজাল্টও কি হবে, ভেক্টর। এখন আসি ডট প্রোডাক্ট কীভাবে করে, ক্রস প্রোডাক্ট কীভাবে করে। ডট প্রোডাক্টে আমরা দুইটা মেথড দেখব, ক্রস প্রোডাক্টের একটা মেথড দেখব। ক্রস প্রোডাক্টের একটা ব্রডার মেথড আছে, সেটা তোমরা বইয়ে পাবা, যদিও এইটা রিলেটেড বিটিজিএস এর কোয়েশ্চেন আসে না অ্যাজ ইউজুয়ালি। সো আমরা ওইটাকে যতটুকু না শিখলে না ততটুকু দেখব। তো দেখো ডট প্রোডাক্টে কি, ডট প্রোডাক্ট হচ্ছে এ যদি একটা ভেক্টর হয়, বি যদি আরেকটা ভেক্টর হয়, তাহলে এই দুইটা ভেক্টরে আমি যদি ডট প্রোডাক্ট বুঝাইতে চাই, তাহলে সেটা কি হবে, এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান গুণন ওই দুইটা ভেক্টরের ভিতরে যে কোণ, অর্থাৎ এ আর বি ভেক্টরের ভিতরে যে কোণটা আছে সেটা কসের গুণফল, অর্থাৎ কস থিটা। ওকে, বুঝতে পারতেছি এটা স্কেলার, তার মানে এটার সাথে কোনো ধরনের থাকবে না, মানে ভেক্টরে কোনো রাশি টাশি থাকবে না, সো এটা একটা স্কেলার মান বের হবে, আর ডট দিয়ে এটা বুঝাবো। ওকে, এটা একটা ইজিয়ার মেথড আছে, যদি এ ভেক্টর আর বি ভেক্টর এ এক্স বি এক্স আকারে লেখা থাকে, তাহলে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই। ওকে, অর্থাৎ এক্স এর গুলো একদিকে, ওয়াই এর গুলো একদিকে, যদি জেড থাকে তাহলে জেড এর গুলো একদিকে। ওকে, এই গেল হচ্ছে ডট প্রোডাক্ট। আর স্কেলার প্রোডাক্টের জন্য স্কেলার প্রোডাক্ট বের করার ওয়ে হচ্ছে স্কেলার না, এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা আমাদের যে ক্রস প্রোডাক্ট। সো ক্রস প্রোডাক্ট লিখি, ক্রস প্রোডাক্ট করব কিভাবে, এ ক্রস বি যদি হয় তাহলে আমরা কি করব, এ এর মান বি এর মান তার সাথে গুণ করে দিব কি, সাইন অফ থিটা। আগে কস থিটা গুণ করছি, এবার কি করব, সাইন থিটা গুণ করব, সাথে একটা কি থাকবে, আমাদের একক ভেক্টরও কিন্তু থাকবে। একক ভেক্টরটা সর্বদাই কি হবে, এ আর বি যে দুইটা ভেক্টর আমি গুণ করতেছি তাদের সাথে লম্ব হবে। ওকে, উইল বি পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি, অর্থাৎ এই ভেক্টরটা কি হবে, এ আর বির সাথে সর্বদাই লম্ব হবে। ওকে, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু এক না, অর্থাৎ আমরা এখানে বিনিময় করাইতে পারবো না কোনোভাবে, আমরা কিন্তু চাইলে বির জায়গায় এ এর জায়গায় বি বসাইতে পারবো না ক্রস প্রোডাক্টের জন্য, বা ডট প্রোডাক্টে পাবো। ক্রস প্রোডাক্ট খুবই স্ট্রিক্ট একটা প্রোডাক্ট, যেখানে এ ক্রস বি মানে এ ক্রস বি, এখানে অন্য কিছু ব্যবহার করা যাবে না। এখন এই ক্রস প্রোডাক্ট নিয়ে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের বইটা দেখতে পারো, আমরা তোমাদের একটা ছোট
বই থেকে কতটুকু জায়গা পড়তে হবে সেটা দেখবো, আমাদের যে রিসোর্স শিট আছে সেইখানে দিয়ে দিয়েছি। সেইখান থেকে ক্রস প্রোডাক্ট আরেকটু দেখতে পারো, যদিও ক্রস প্রোডাক্টে আমাদের ওই যে একটা ম্যাট্রিক্স মেথড আছে ডিটারমিনেন্ট করে বের করার, ওইটা অ্যাজ ইউজুয়ালি আসে না, বাট আমরা জাস্ট ওভারভিউ দিয়ে রাখতেছি। ওইটা যদি আরও বিস্তারিত জানতে চাও ওইখানে দেখতে পারবা। তো দেখো, যদি আমাদের এখন দুইটা ভেক্টর এ যদি এরকম হয় যে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর বি যদি হয় বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, তাহলে এ ক্রস বি যদি আমাদেরকে বের করতে বলে, এ ক্রস বি বের করব, তাহলে যেটা করব প্রথমে আই লিখব, জে লিখব, কে লিখব, দেন এরপরে নিচে নিচে কি লিখব, এ এক্স লিখব, বি এক্স লিখব, এ ওয়াই, বি ওয়াই, এ জেড, বি জেড। ওকে, এরপরে কি করব, এরপর আমরা গুণ করা শুরু করব। দেখো এই গুণটা কিভাবে করতে হয়। যখন আমি আই নিয়ে কাজ করতেছি, ধরা যাক আই, প্রথমে আমি আই লিখে নিব, অর্থাৎ এই যে এই আই লিখে নিলাম। এখন কি হবে, এই অক্ষরটাও কেটে দিব, এই অক্ষরটাও কি করব, কেটে দিব। এখন আমরা মনে রাখবো কি, আমরা মনে রাখবো এই যে আমরা হাঁটু আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথমে আমরা যাব এই দিক, এই দিক, এই দিক, অর্থাৎ দ, আমরা যে দ লিখি সেই দর মতো আমাদের শেপটা হবে। সো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হবে এই বরাবর গুণ করা, অর্থাৎ এই যে এই দিক বরাবর গুণ করা। ওকে, তাহলে এই দিক বরাবর গুণ করলে কি হবে, এ, তাহলে আই তো আই থাকলোই, এ ওয়াই বি জেড, আর বাকি যেটা থাকবে সেটাকে আমরা কি করব, বিয়োগ করে দিব, বি ওয়াই এ জেড। এরপর আসি প্লাস, তারপর এবার কি, এরপর এবার কিন্তু জে, এবার কিন্তু আর আই না, এবার কি, এবার হচ্ছে জে। তাহলে জে যখন আসে তখন আমি জে বসাই দিব। এরপর কি করব, এই যে জে বরাবর এই দিকটাও কেটে দিব, এই যে এই দিকটাও কেটে দিব। এরপর এবার কি হবে, এর পরের মেথডে আমরা এই যে এই দিক বরাবর, ওকে এইটা, তো এইটা যদি হয় তাহলে এবার কি, আগে এইবার হচ্ছে আগে এইভাবে, সো বি এক্স এ জেড এবার আগে গুণ হবে, তাহলে বি এক্স এ জেড মাইনাস কি হবে, বাকি যেটা আছে এ এক্স বি জেড। ওকে, সেম ভাবে এরপর কি আছে, এরপর হচ্ছে কে, সো কে এর জন্য কি হবে, এইটা এটা নাই, তাহলে কে লিখে নিলাম। লাস্টেরটা কীরকম হবে, লাস্টের এটা আমাদের এইরকম, এরকম যদি হয় প্রথম গুণটা হবে এইদিকে, তার মানে এ এক্স বি ওয়াই মাইনাস কি হবে, এ ওয়াই বি এক্স। ওকে, তো এইটা হচ্ছে কি আমাদের এ ক্রস বি। আর এটা কিন্তু একটা কি দেখতেছি আমরা, এটা একটা ভেক্টর, কারণ এই যে আই জে কে এইগুলো এখনো জীবন্ত আছে, সো এইগুলো যদি জীবন্ত থাকে অবভিয়াসলি এটা কি ভেক্টর। সো এই হচ্ছে কি আমাদের ভেক্টরের প্রোডাক্ট। ওকে, সো মোর অর লেস ভেক্টর সংক্রান্ত আমাদের এইগুলোই পড়ালেখা। সো ভেক্টর আমাদেরকে এই বেসিক জিনিসগুলোকে জানতে হয়। এখন আমাদের কি দরকার, আমাদের দরকার ভেক্টরের কিছু প্রবলেম সলভ করে দেখানো। ভেক্টরের প্রবলেম যে সলভ করে দেখানোর একটা, সেটা তোমরা দেখো যে নিচে একটা ক্লাস আছে প্রবলেম সলভিং, ওই ক্লাসে আমরা প্রতিটা বিষয়ের উপরে মোটামুটিভাবে কিছু প্রবলেম সলভ করে দেখানোর চেষ্টা করেছি, ওইটাকে তোমরা দেখে নিও। ওকে, সো আমরা এখন আসি পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে মোশন বা গতি। মোশন বা গতি। এখন পৃথিবীতে কি, পৃথিবীতে সব কিছুই হয় গতিশীল না হয় স্থিতিশীল, আমরা দেখি। ওকে, হয় দেখতেছি কোনো কিছু গতিশীল আছে, কোনো কিছু স্থিতিশীল আছে, অর্থাৎ আমরা দেখি হয় স্ট্যাটিক, স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, অথবা কি মোশন। ওকে, কিন্তু এখানে খুব একটা সুন্দর কনসেপ্ট হচ্ছে, কোনো কিছুই অ্যাবসলিউট স্ট্যাটিক বা অ্যাবসলিউট মোশনে নাই, অর্থাৎ কোনো কিছু এমন নাই যেটা মানে পুরোপুরিভাবে স্থির, পুরোপুরিভাবে গতিশীল। এখন মনে হইতে পারে যে হ্যাঁ, আমি যদি চিন্তা করি যে পৃথিবী তো সবসময়ই গতিশীল, হ্যাঁ পৃথিবী গতিশীল, আচ্ছা আমি আরেক একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে অ্যাবসলিউট স্ট্যাটিক বলে কিছু নেই, মানে অ্যাবসলিউটলি কোনো কিছু নড়তেছে না এরকম কিছু নেই, সব কিছু আসলে মুভিং, একটা অবজেক্টের সাপেক্ষে আরেকটা অবজেক্ট সবসময় মুভিং। যাই হোক, আমরা কনসেপচুয়ালি মোশন এবং স্ট্যাটিকের ভিতরে কয়েকটা জিনিস প্রথমে শুরু করব। প্রথম যে টপিকটা আমাদের দরকার সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, আর এর সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স একটা কি স্কেলার। দেখো,
আমি কিছুক্ষণ আগে বলছি তোমার বাসা এটা, যাবা কই? স্কুলে। স্কুল ধরো এইখানে। বাসা থেকে স্কুলে যাওয়ার ওয়ে কতগুলো আছে? সোজাসুজি যাইতে পারো বাসা থেকে স্কুল। চাইলে কি করতে পারো? এই দিক দিয়ে আসতে পারো, এইভাবে ঘুরে এই দিকে ঘুরে টুরে স্কুলে যাইতে পারো, যে কোনোভাবে যাইতে পারি। বাট আমাকে যদি বলা হয় যে সব থেকে কম ডিস্টেন্সে পসিবল কিভাবে, তাহলে কিন্তু সবার জন্য একটা অ্যান্সার, সেটা কি? ডিরেক্ট বাসা থেকে স্কুল। এটা এইটাই কিন্তু আমাদের ভেক্টর, ভেক্টর মিন করতেছে। বাকিগুলো কিন্তু ভেক্টর মিন করতেছে না। বাকিগুলোতে কি হচ্ছে, কোনো ডিরেকশনের ঠিক ঠিকানা নেই, আমি কোন দিক ঘুরে টুরে যাচ্ছি কোনো ঠিক ঠিকানা নেই। বাট এইটা হচ্ছে আমাদের কি? ভেক্টর। সো এই যে হোম এবং বাসা থেকে আমি যে স্কুলে যাচ্ছি, এই যে শর্টেস্ট ডিস্টেন্সটা, এইটাকে আমরা কি বলে থাকি? ডিসপ্লেসমেন্ট বলে থাকি। এটা কি? ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা কি বলতেছি? ডিসপ্লেসমেন্ট। কেন এটাকে বলতেছি, কেন এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট হিসেবে নামকরণ করছি? ধরো যে চিন্তা করো যে পৃথিবীর 10 প্রান্তে 10 জন বিজ্ঞানী বসে আছে, তুমি তাকে বললে বাসা থেকে স্কুলে যাব। এখন 10-15 জন তো 10-15 ভাবে চিন্তা করতে পারে যে না আমি এইভাবে স্কুলে যাব, আমি এইভাবে স্কুলে যাব। কেউ চিন্তা করতে পারে যে আমি এরকম বাসায় থেকে আমি হচ্ছে বাসায় থেকে আমি এই যে পিছন দিকে যেয়ে তারপর ঘুরে স্কুলে যাবো। নানান চিন্তা করতে পারে। তাহলে প্রতিজনের জন্য কি হবে? একেকটা মান আসবে যে বাসা থেকে স্কুলে যাইতে কত দূরত্ব অতিক্রম করা লাগতেছে। প্রত্যেকজনের জন্য আমরা একেকটা মান পাবো। আমরা তো সেটা চাই না। তখন কি হবে? ক্যালকুলেশনে সবার ঝামেলা। 10 জন বিজ্ঞানীর ভিতরে কোনো কনসিস্টেন্সি থাকবে না। এইখান থেকেই আমাদের মূলত আইডিয়াটা, ডিসপ্লেসমেন্ট জিনিসটাকে বুঝতে হবে। ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ আমি যে কোনো পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যদি যেতে চাই, তাদের ভিতরে স্ট্রেট লাইন টানলে হচ্ছে আমরা সবসময় শর্টেস্ট ডিস্টেন্সটা পাই, বা সব থেকে কম দূরত্বটা পাই। সেই দূরত্বটাকে আমরা সবসময় ভেক্টর মানে ডিসপ্লেসমেন্ট বলে থাকি। তার মানে এ থেকে আমি যদি বিতে যাইতে চাই, তাহলে কি হবে? আমাদের ডিসপ্লেসমেন্ট হবে সর্বদাই এ টু বি। আমরা যদি একটা স্ট্রেট লাইন টানি যে এটা, সেইটা হবে কি? ডিসপ্লেসমেন্ট। আর বাকি আমি যেই পথেই ফলো করি না কেন, সেইগুলো হচ্ছে ডিস্টেন্স, জেনারেল ডিস্টেন্স। ওইগুলোর সাথে ডিসপ্লেসমেন্টের কোনো সম্পর্ক নাই। ওকে, এতটুকু আমাদেরকে বুঝতে হবে। তার মানে এখন চিন্তা করি আমরা একটুখানি, এ যদি একটা পয়েন্ট হয়, বি যদি আরেকটা পয়েন্ট হয়, সি আরেকটা পয়েন্ট। তো ধরা যাক আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম। এ থেকে বি হচ্ছে 5 কিলোমিটার, 4 কিলোমিটার। বি থেকে সি হচ্ছে 3 কিলোমিটার। তাহলে আমাকে যদি বলে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে আমার, ডিসপ্লেসমেন্ট, তখন কিন্তু আমি এই 4 আর 3 7 যোগ করে লিখে দিতে পারবো না। কারণটা কি? ডিসপ্লেসমেন্ট মানে আমরা জানি কি যে শর্টেস্ট ডিস্টেন্স, তার মানে এ থেকে সিতে গেছি আমি, তাহলে ডিস্টেন্স কতটুকু? আমার শর্টেস্ট ডিস্টেন্স কতটুকু? এসি। তাহলে এসি কি হবে? আমরা জানি এসি হবে হচ্ছে √3² + 4², মানে কি হবে? 5 কিলোমিটার। বাট ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স কিন্তু 4 + 3 7 কিলোমিটার হবে। ডিসপ্লেসমেন্ট কত? 5 কিলোমিটার, ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। কারণ ডিস্টেন্সকে আমরা সবসময়, ডিস্টেন্স বেসিক্যালি এটাকে হচ্ছে বাংলায় দূরত্ব বলে, ডিসপ্লেসমেন্টকে সরণ বলে বাংলায়। সো ডিস্টেন্স মানে হচ্ছে ডিস্টেন্স পাথের উপর ডিপেন্ড করতেছে না, যেই পাথ দিই বা সরি ডিস্টেন্স হচ্ছে পাথের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমি যদি ঘুরায় যাই, ডিস্টেন্স বেশি হবে। আমি যদি অনেক ঘুরে পেয়েছি, অনেক ঘুরে গেলাম, তাহলে ডিস্টেন্স আরও বেশি হবে। কিন্তু ডিসপ্লেসমেন্ট পাথের উপর ডিপেন্ড করে, আমি যেই দিক দিয়েই যাই না কেন, এই যে শর্টেস্ট যে ডিস্টেন্সটা, এইটাই সবসময় ডিসপ্লেসমেন্ট, বা শর্টেস্ট যে পথটা, সেই পথের যে লেন্থ, সেটা আমার কি? ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এরপর আসে কি? ভেক্টর, ভেলোসিটি। ভেলোসিটি ওকে, সো ভেলোসিটি জিনিসটা কি? ভেলোসিটি জিনিসটা বেসিক্যালি আমরা খেয়াল করছি সবাই যে গাড়ি যখন থাকে, গাড়ি কি বলি যে 60 স্পিডে টানতেছে, 80 স্পিডে টানতেছে, 90 স্পিডে টানতেছে, 100 স্পিডে টানতেছে, একটা সুন্দর একটা বক্স থাকে, ওই বক্সের ভিতরে দেখি কাঁটা নড়তেছে, কাঁটাগুলো নড়ে। বাইক যারা দেখছি বা কারে যারা উঠছে তারা খেয়াল করছি। সো ওইটা হচ্ছে একটা ভেলোসিটি ইন্ডিকেটর, অর্থাৎ এটাকে আমরা ভেলোসিটি দেখতে পারি যে এখন কত ভেলোসিটি। ওকে, সো এই ভেলোসিটিটা কি? ভেলোসিটি হচ্ছে 1 সেকেন্ডে আমি কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার, নট কতটুকু ডিস্টেন্স আমি ট্রাভেল করতেছি, রাদার 1 সেকেন্ডে কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে। কারণ ভেলোসিটি একটা কি? ভেক্টর। এর একটা স্কেলার কোয়ান্টিটি আছে। স্কেলার কি? স্কেলারটাকে বলা হয় স্পিড। স্পিড হচ্ছে কি? স্কেলার। সো এইটার সময় কি 1 সেকেন্ডে আমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছি।
আমাদের এত বেশি গন্ডগোলের দরকার নেই, আমরা জাস্ট ভেলোসিটিটা জানলেই হবে। সো ভেলোসিটিটা কি দেখি আমরা, 1 সেকেন্ডে কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে ভাবো তোমার বাসা এইখানে, তোমার স্কুল এইখানে, এখন এই দুইটার ভিতরে যে মিনিমাম দূরত্ব সেটা ধরলাম 10 মিটার। ওকে, সাপোজ 10 মিটার। সো তোমার কি হলো, বাসা থেকে স্কুলে যেতে সময় লাগে 20 সেকেন্ড। ওকে, এখন তোমাকে বললাম কি ভেলোসিটি কত হবে, তাহলে তুমি কি করবা, 20 সেকেন্ডে আমার বাসা থেকে স্কুলে যাওয়া লাগে মানে 10 মিটার যাই আমি। ওকে, 20 সেকেন্ডে কতটুকু গেলাম, 10 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাব, ঐকিক নিয়ম 10/20 ইউনিটারি মেথড আমরা জানি অলরেডি, 0.5 মিটার। সো এটাকে, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি। সো ভেলোসিটিকে আমি 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছি, 0.5 মিটার যাচ্ছি, এইটাকে ভালোভাবে লেখার উপায় হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড মানে বোঝায় প্রতি সেকেন্ডে, এটা হচ্ছে পার বা ভাগ পার সেকেন্ড, প্রতি সেকেন্ড। ওকে, তাহলে এখন ভাবি আমরা একটা জেনারেলাইজড ফর্মুলা তারপরে, যেটাতে আমরা সবখানি ব্যবহার করতে পারবো। ধরা যাক এটা হচ্ছে আমাদের বাসা, এটা হচ্ছে আমাদের স্কুল, এই দুইটার ভিতরের ডিসপ্লেসমেন্ট যদি এস হয়, আর আমাদের যদি বাসা থেকে স্কুলে যেতে টি সময় লাগে, তাহলে টি সময়ে আমি যাচ্ছি কতটুকু, এস ডিস্টেন্স। তাহলে 1 সেকেন্ডে যাব কতটুকু, এস বাই টি। এই 1 সেকেন্ডে যতটুকু যাই ততটুকুই কি আমার ভেলোসিটি। তাহলে ভেলোসিটি ভি সমান কি হবে, এস বাই টি। সো এটা আমাদের ফার্স্ট একটা ফর্মুলা, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। ওকে, এখন ভেলোসিটিটা কিন্তু সবসময় সেম থাকে না, ভেলোসিটিটা কিছু সময় বাড়ে কিছু সময় কমে। আমরা দেখি যে কাঁটাটা কিন্তু সবসময় একটা সেম জায়গায় থাকে না, কাঁটাটা মাঝে মধ্যে এরকম ঘুরে ঘুরে চেঞ্জ করে জায়গা। এই যে কাঁটাটা ঘুরতেছে, যে জায়গাগুলোতে কাঁটাটা ঘুরতেছে, সেই জায়গাগুলোতে একটা স্পেশাল জিনিস ঘটে, যেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। ওকে, অ্যাক্সিলারেশন বা ত্বরণ। অর্থাৎ কোনো একটা জিনিস, ধরা যাক গাড়ি, আমাদের গাড়ি কি হয়, প্রথমে থেমে থাকে, থেমে থাকার পর কি করতে হয়, স্পিড প্রথমে কাছে অন করতে হয় গাড়িটাকে। অন করার পর কি হয়, আমরা একটা অ্যাক্সেলারোমিটার থাকে পায়ের দিকে, ওইখানে চাপ দিই, চাপ দিলে কি হয়, গাড়িটা ধীরে ধীরে আগানো শুরু করা। অর্থাৎ গাড়িটা প্রথমে ভেলোসিটি কী ছিল, জিরো ছিল, কারণ নড়তেও ছিল না চড়তেও ছিল না, জিরো ভেলোসিটিতে ছিল। তারপর কি হলো, একটা ভেলোসিটি পেল। অর্থাৎ 1 সেকেন্ডে একটা গাড়ি, 1 সেকেন্ডে ভেলোসিটির যে ইনক্রিমেন্ট, সেইটাকে আমরা কি বলি, ইনক্রিমেন্টটাকে আমরা কি বলে থাকি, অ্যাক্সিলারেশন বলে থাকি। ওকে, বুঝতে পারছি অ্যাক্সিলারেশন কি, অ্যাক্সিলারেশন হচ্ছে 1 সেকেন্ডে ভেলোসিটির ইনক্রিমেন্ট। এখন তাহলে চিন্তা করি কিভাবে এটা আমরা বের করব। ধরো একটা গাড়ি আগে ইউ অ্যাক্সিলারেশনে চলতেছিল, ইউ, এরপর কিছুক্ষণ সরি ইউ ভেলোসিটিতে চলতেছিল, দেখা গেল যে কিছু সময় পর আমাদের ভেলোসিটি ভি হয়েছে। ওকে, ইউ হচ্ছে কি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি বা আদি ভেলোসিটি বা শুরুর ভেলোসিটি, শুরুর বেগ। ভি হচ্ছে কি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি বা শেষ ভেলোসিটি বা সর্বশেষ বেগ। ওকে, ফাইনাল ভেলোসিটি। এখন ইউ থেকে ভিতে যাইতে আমাদের মনে করো সময় লাগছে টি সেকেন্ড, অর্থাৎ ইউ ভেলোসিটি থেকে ভি ভেলোসিটিতে যেতে। বা চিন্তা করো তোমার গাড়ির কাঁটাটা আগে ছিল 10 মিটার পার সেকেন্ডে বা 10 কিলোমিটার পার আওয়ারে, তারপর কি হলো, কিছুক্ষণ পরে কাঁটাটা ঘুরতে 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 100-তে চলে গেল। ওকে, এই 10 থেকে 100-তে আসতে মনে করো সময় লাগলো 10 মিনিট। ওকে, আমরা সেই এরকমভাবেই চিন্তা করতেছি। প্রথমে ধরলে আমরা ইউতে ছিল, ভিতে ছিল, ভিতরে সময় লাগছে কত, টি সময় লাগছে। তাহলে আমরা যদি অ্যাক্সিলারেশন বের করতে চাই, তাহলে সেটা কি হবে, তাহলে ভাবো টি সেকেন্ডে ভেলোসিটি বাড়ছে কতটুকু, ভি মাইনাস ইউ। অর্থাৎ আগে ছিল 10, তারপর হইল কত, 100। তাহলে ভেলোসিটি বাড়ছে কতটুকু, 90 বাড়ছে কতটুকু সেকেন্ডে, 10 সেকেন্ডে। এইখানেও সেমভাবে টি সেকেন্ডে কতটুকু বাড়বে, আগের আমার ফাইনাল যেটা আছে সেটা থেকে কী করবো, আগেরটা বিয়োগ করে দিব। তাহলে ভি মাইনাস ইউ, তাহলে 1 সেকেন্ডে কতটুকু বাড়বে, ভি মাইনাস ইউ বাই টি অবভিয়াসলি। এইটাই কি, এটাই হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। তাহলে এ সমান সমান আমরা কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। ওকে, এখন আবার কেউ এই ভিতে আবার ওই এস বাই টি বসায় দিও না, কারণ এই এস বাই টিটাতে আমরা ধরে নিচ্ছি যে কোনো অ্যাক্সিলারেশন নাই। অর্থাৎ আগে যখন আমরা এই কেসটা ধরে নিচ্ছিলাম তখন কোনো ধরনের অ্যাক্সিলারেশন ছিল না, ভাবছি যে সব জায়গাতে সেম ভাবে গেছে, কখনোই এমন হয়নি যে স্পিড বাড়াই দিছে, এমন হয়নি। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশনের কনসেপ্ট। এখন আমরা মোশনের কয়েকটা ভালো ফর্মুলাস দেখব। মোশনে আমরা 4টা ফর্মুলাস দেখব, 4টা ফর্মুলা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, সো আমরা দেখি
এই যে এইটা থেকে আমরা দেখব প্রথম ফর্মুলা। তাহলে আমরা কি জানি v মাইনাস ইউ বাই টি। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? at ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ, যদি টিটাকে এই পাশে গুণ করে দিই তাহলে at ইজ ইকুয়াল টু কি v মাইনাস ইউ জানি, তাহলে ইউটাকে এই মাইনাস ইউটাকে যদি এই পাশে আনি তাহলে কি পাবো? at প্লাস ইউ সমান সমান কি v, তাহলে v সমান সমান আমরা কি পাচ্ছি? u প্লাস at। ওকে, এটা আমরা v সমান সমান পাচ্ছি। এরপরে আমরা যদি নেক্সট আমরা এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন, আমরা এইগুলো মনে রাখার চেষ্টা করব। ফার্স্ট ইকুয়েশন। নেক্সটটায় একটুখানি টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, অ্যাক্সিলারেশনটা কি কনস্ট্যান্ট, একটা ইউনিফর্মলি গতিটা বাড়তেছে। ওকে, সো এইবার আসি আমরা এর পরের কনসেপ্টে, পরেরতে। এখন আমার যদি দুইটা বেগ থাকে, ইউ ছিল প্রথমে, এরপর কি ভি, এই দুইটার গড় বেগ কী হবে? এই দুইটার গড় বেগকে আমি ধরলাম ভি বার দিয়ে লিখলাম। ভি কি? বার। বার দিয়ে বোঝায় সবসময় গড় বোঝায় বা অ্যাভারেজ বোঝায়। ওকে, সো অ্যাভারেজ ভেলোসিটি কী হবে? ধরো 10 আর 20-এর অ্যাভারেজ কত? আমরা জানি কি 10 যোগ 20 ডিভাইডেড বাই 2, তাহলে 30/2 কত? 15। ওকে, সেমভাবে এখানেও যদি বের করি ইউ আর ভির অ্যাভারেজ কী হবে? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। ওকে, এখন আমরা যেটা করব, আমরা আমরা এই যে এইখানে দেখছি v ইজ ইকুয়াল টু এস বাই টি, এইটা নো অ্যাক্সিলারেশনে লেখা ছিল। যখন আমরা অ্যাভারেজ চিন্তা করতেছি, অ্যাভারেজ চিন্তা করা মানে আমরা চিন্তা করতেছি যে অ্যাক্সিলারেশনটাকে আমরা আপাতত একটা সমবেগ হিসেবে ধরে নিচ্ছি। তাহলে ভি বার সমান সমান আমরা কি লিখতে পারবো? এস বাই টি, অ্যাভারেজটাকে, মেইনটাকে না কিন্তু। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারবো? এস ইজ ইকুয়াল টু ভি বার ইন্টু টি, তাহলে ভি বার কী হবে? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এস এর আরেকটা ফর্মুলা কি পাইলাম? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা আমাদের সেকেন্ড ফর্মুলা। এবার সে থার্ড ফর্মুলাতে। থার্ড ফর্মুলাটা আমাদের হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, এইখান থেকে আসবে। তো দেখো আমরা ফার্স্ট ফর্মুলাতে ভির একটা ইকুয়েশন পাইছি যে ভি সমান সমান কি? ইউ প্লাস এটি। এবার আমরা কি করবো? এখানে বসাই দিব। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বাই 2 ইন্টু কি? টি। তাহলে এখান থেকে কি পাবো? 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু কি? টি। তাহলে লেখা যায় কি? 2ut প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই টিটাকে আমরা কি করলাম? গুণ করে দিলাম। তাহলে কি করবো? আবার সেপারেট করব। তাহলে কি পাচ্ছি? ut প্লাস হাফ এটি স্কোয়ার। এই 2টা এর নিচেও আছে, এই 2টা এর নিচেও আছে, সো এর নিচে যে হাফ আকারে লিখতে পারি। তাহলে এইটা আমাদেরকে আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে আমাদের থার্ড ফর্মুলা। ওকে, নেক্সট আমরা আরেকটা দেখব। এরপরে তোমাদের কাজ হবে আরেকটা ফর্মুলাকে বের করা। ওকে, সো আরেকটা ফর্মুলা কি? এই যে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। আমরা কি করলাম? বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? ইউ স্কোয়ার প্লাস 2uat প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। ওকে, এখন আমরা কি করলাম? আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, এইখান থেকে 2a কে কমন নিলাম। 2a কে যদি কমন নিই তাহলে কি পাবো? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা কি জানি? এই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে কি? এস। তাহলে এখানে আরেকটা ফর্মুলা কি পাচ্ছি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এইটা আমাদের ফোর্থ ফর্মুলা। এখন আমরা আসি, তাহলে আমরা কি দেখছি? ইউ সমান সমান হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বা আদি ভেলোসিটি বা আদি বেগ। ভি সমান সমান হচ্ছে ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ। আর টি সমান সমান কি? টাইম। এস সমান সমান কি? ডিসপ্লেসমেন্ট বা কতটুকু সরণ হয়েছে সেই সরণটুকু। আর আমাদের কি? এ সমান সমান কি? অ্যাক্সিলারেশন। এইগুলো আমাদের কি? ভেরিয়েবল। 5টা ভেরিয়েবল পাইছি ইউ ভি টি এস এ। এই 5টা ভেরিয়েবল থেকে আমরা কি 4টা ফর্মুলা পাইছি। একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। আর কি আমাদের আমরা আরেকটা পাইছি কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাদের কাছে যে কয়টা ভেরিয়েবল থাকে আমরা কিন্তু সেই কয়টা ইকুয়েশন লিখতে পারি। সো এখানে আমাদের 5টা ভেরিয়েবল, আমরা ইকুয়েশন লিখছি কয়টা? 4টা।
তোমাদের কাজ হবে আর একটা ইকুয়েশন তোমরা নিজেরা একটুখানি বের করার চেষ্টা করবে। এটা কিন্তু কোনো ধরনের বইও নাই, অ্যাজ ইউজুয়ালি তোমরা যদি বই খোঁজার চেষ্টা করো বইয়ে কিন্তু পাবা না। সো এটা তোমরা একটু নিজেরা মাথায় খাটাবা, নিজেরা মাথায় খেটে এটা বের করার চেষ্টা করবে, এটা তোমাদের টাস্ক। যদি না পারো অবভিয়াসলি আমাদের গ্রুপে জানাই দিবা, তবে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন চেষ্টা করিও, 2 থেকে 3 দিন একটু বসে থেকে চিন্তা করিও যে আরেকটা ইকুয়েশন কী হইতে পারে। ওকে, আমি একটু হিন্ট দিই, সেটাও এস ইজ ইকুয়াল টু শুরু হবে, এস দিয়েই শুরু হবে। ওকে, সেই ইকুয়েশনটা বের করে আমাদেরকে অবশ্যই জানাবো, গ্রুপে জানাই দিবা, অ্যান্ড যারা যারা বের করতে পারবে তাদের জন্য গিফট থাকবে। ওকে, এরপরে আসি, যারা যারা আমাদের এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারবে তাদের জন্য কোর্স আমাদের ক্যাম্পের শেষে খুব ভালো গিফট থাকবে। যাই হোক, এটা অবভিয়াসলি তাইলে যারা গিফট পাইতে চাও তারা এইগুলো কিন্তু সলভ করতে থাকবে ক্লাসের ফাঁকে ফাঁকে। ওকে, সো আমরা মোটামুটিভাবে কি দেখলাম, 4টা ফর্মুলাস দেখলাম। এই 4টা ফর্মুলা আমাদের কি গতির ফর্মুলা, এই 4টা দিয়ে আমরা গতির যে কোনো ম্যাথ করে ফেলতে পারবো। সো আমরা এই ক্লাসের ভিতরে ম্যাথ দেখাবো না বা প্রবলেম দেখাবো না, প্রবলেমের জন্য আরেকটা ক্লাস আছে নিচে, ওইটা দেখিও। ওইটাতে আমরা ভেক্টর নিয়ে একটা প্রবলেম দেখাইছি, গতি নিয়ে একটা প্রবলেম দেখাইছি। তোমাদের আশা করি এই সংক্রান্ত কোনো ধরনের সমস্যা হবে না। এরপরে আমরা পার্টে যাই। এরপরে আমরা যে জিনিসটা দেখব, আমরা মোটামুটিভাবে বেগ টেক এইসব বিষয় চিহ্নে ফেলেছি এবং এগুলো কীভাবে কাজ করতেছে এগুলো ধরে ফেলছি। এখন আমরা একটা স্পেশাল সিনারিও দেখব, সেটা হচ্ছে ফ্রি ফল সিনারিও। ওকে, সো ফ্রি ফল সিনারিও কী জিনিস? ধরো একটা আপেল আছে, আপেলকে আমি যদি আপেলটা কি হলো ছেড়ে দিলাম উপর থেকে, তাহলে কি হবে, নিচে পড়বে, নিচে মাটিতে পড়লো। এখন আমি যদি সময়টা দেখি যে কত সময় লাগলো আপেলটা নিচে পড়তে, তাহলে কিন্তু বের করে ফেলতে পারবো আপেলটা কত উঁচু থেকে পড়ছে। ইন্টারেস্টিং না? হ্যাঁ, এখন আমরা সেইটাই দেখব। তাহলে দেখো, এইরকম সিনারিওতে যেখানে আপেল উপরে, আপেলটা নিচের দিকে পড়তেছে, আপেল, ওকে, সো এইরকম সিনারিওতে ধরলাম যে হাইটটা বা এই যে উচ্চতাটা এটা হচ্ছে কি এইচ। ওকে, এইখানে কি, এইখানে একটা অ্যাক্সিলারেশন আছে না, একটা কিন্তু অ্যাক্সিলারেশন আছে, আমরা সবাই জানি সেটা কি, অভিকর্ষ ত্বরণ জি। ওকে, যেটা নিচের দিকে সবসময় কাজ করতেছে। এখন হাইট এই দিক বরাবর, এইচ জি এই দিক বরাবর, ইউ কি আছে, কোনো কি আমাদের আদিবেগ আছে এখানে? ইউ কিন্তু নাই। কারণটাকে উপর থেকে ধরে আমি জাস্ট ছেড়ে দিছি, আমি কিন্তু এভাবে ঠেলা মেরে ফেলে দিই না, আমি জাস্ট কী করছি, সিম্পলি ছেড়ে দিছি, ইউ নাই কোনো ধরনের। তাহলে এইচ জি, আর সময় ধরো লাগলো আমাদের টি সেকেন্ড। ওকে, তাহলে এখন আমরা কি জানি, ওই যে আমাদের এস এর একটা ফর্মুলা ছিল না, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা এইটাই ইউজ করবো এখানে। এটা যদি ইউজ করি, এখানে এস কি, এস হচ্ছে কতটুকু ডিসপ্লেসমেন্ট এইখানে, সেটা কোনটা, এই যে হাইটটা, সেটা কি হবে তাহলে এইচ। ইউ কি আছে, ইউ হচ্ছে 0, তাহলে 0 ইন্টু টি, তাহলে 0 ইন্টু টি কী হবে, 0ই, তাহলে এটা লাগতেছে না। হাফ এটি স্কোয়ার, এর ভ্যালু কি, অ্যাক্সিলারেশন কি এখানে, জি, জি কিন্তু এখানে অ্যাক্সিলারেশন হিসেবে কাজ করতেছে, আর হাফ জি টি স্কোয়ার, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি, হাফ জি টি স্কোয়ার। তার মানে আমি যদি টাইমটা জাস্ট বের করতে পারি, ধরা যাক যদি কোনো কিছু পড়তে 1 সেকেন্ড সময় নেয়, আমি উপর থেকে ছেড়ে দিলাম, নিচে পড়তে 1 সেকেন্ড যদি সময় নেয়, তাহলে সেটা কত উঁচুতে আছে, ইয়েস 4.9 মিটার উঁচুতে। আর এখানে আমি তখন কী করবো, হাফ জির ভ্যালু আমি জানি 9.8 ইন্টু কি টির ভ্যালু 1 সেকেন্ড, তার মানে 1 স্কোয়ার, তাহলে এটার ভ্যালু কত হয় 4.9 মিটার, তার মানে কি 4.9 মিটার উঁচু থেকে পড়ছে। ওকে, এই জিনিসটা আমাদের খুবই কাজে দেয়, আমরা দেখবো সামনে। এইবার আসি যে আমরা তো দেখলাম উপর থেকে যদি আমি ঠুস করে ছেড়ে দিই, এখন এমন হলো যে আমি নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারছি কোনো কিছু, সেটা উপরে উঠে আবার নিচে পড়লো, সেই সব ক্ষেত্রে কি হবে, দেখো উপরের দিকে ছুঁড়ে মারলাম, মারার পর কি হলো, ওইটা আবার ফেরত এসে নিচে পড়লো, এটা হচ্ছে ইউ আছে। এখন যেহেতু আমি নিচ থেকে ছুঁড়ে মারতেছি উপরের দিকে, নিচ থেকে তো আমি অবভিয়াসলি ছেড়ে দিলে উপরের দিকে অটো উঠে যাবে না, সো আমাকে কী করতে হচ্ছে, এভাবে ছুঁড়ে মারতে হচ্ছে, তাহলে ইউ আছে এখানে একটা। তো ইউ যদি এরকম হয় উপরের দিক বরাবর, জি কিন্তু কাজ করতেছে এবার নিচের দিক বরাবর। ওকে, জি কোন দিক বরাবর কাজ করতেছে, নিচের দিক বরাবর কাজ করতেছে, তার মানে এইখানে ইউ আর জির ডিরেকশনটা উল্টা। ওকে, সো আমি যখন এইখানে সলভ করতে যাব এই টাইপের ম্যাথগুলা, তখন আমার কিন্তু জির ডিরেকশন আলাদা, যেহেতু সো আমি এখানে কি করব, জিকে মাইনাস হিসেবে ইউজ করব। তাহলে আসি,
তাহলে এইখানে আমার কি বের করতে হবে? ধরলাম যে আমি যদি এখান থেকে ছুঁড়ে মারি তাহলে মানে আমি জানি যে আমি কত বেগে ছুঁড়ে মারলাম। এখন আমি বের করতেছি কত সময় পর এটা নিচে পড়বে। তাহলে এটা কি করব? ওকে, সো যে সিনারিওটা হচ্ছে সিনারিওটা একটুখানি দেখি যে আমি কি করলাম, ছুঁড়ে মারলাম, মারার পর কি হলো, উপরে উঠলো, ওঠার পর আবার কি হলো, নিচেই পড়ে গেল। তাহলে এটার ডিসপ্লেসমেন্ট কত? জিরো, কারণ মারছি যে এখানে সেইখানে এসেই পড়ছে, জিরো ডিসপ্লেসমেন্ট। তার মানে এস এর ভ্যালু কত? জিরো। ওকে, সেমভাবে এবার আসি মারছি কিতে, আমার আমার দরকার কি, ইউজিটি। দেখো ইউ দেওয়া আছে, আমাদের ইউ দেওয়া আছে, জি দেওয়া আছে, টি দেওয়া আছে, এস বের করা লাগবে। ওকে, সো এখন আমরা তাহলে ফর্মুলা কি ইউজ করবো? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস ইউজ করতাম, কিন্তু এইখানে যেহেতু জি উল্টা দিকে, ইউ একদিক বরাবর, জি তার বিপরীত দিকে, এই জন্য আমরা এখানে মাইনাস ইউজ করব। যদি ইউ এবং জির দিক বিপরীত হয় তখন আমরা কি করব? নেগেটিভ ইউজ করব। তাহলে এখন এখানে এস কত? এখানে জিরো, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ জিটি স্কোয়ারকে আমরা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে, হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউটি। তাহলে টি টি এক সাইডে কেটে যাচ্ছে, তাহলে হাফ জিটি ইজ ইকুয়াল টু ইউ। তাহলে টি সমান সমান কি? টু ইউ বাই জি। ওকে, টু ইউ বাই কি? জি। এটা আমরা বের করে ফেলতে পারতেছি। মোশন রিলেটেড যে কোনো প্রবলেমে আমরা প্রথমে দেখব যে কি কি আমাদের দেয়া আছে, সেইগুলোর রিলেটেড ফর্মুলাস কি আছে, সেটা ইউজ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখন আরেকটা জিনিস এখানে বের করতে পারি, এখানে আরেকটা জিনিস আমরা কি বের করতে পারি? ম্যাক্সিমাম কত উপরে উঠবে, কত উপরে ওঠার পর এটা আবার কি হবে? পড়ে যাবে। তাহলে ভাবো, এই যে আমরা টি বের করছি একটু আগে, টু ইউ বাই জি, এটা হচ্ছে কি উপরে উঠে নিচে পড়ার সময়, টোটাল উপরে ওঠা নিচে পড়া। তাহলে শুধু যদি উপরে ওঠারটা চিন্তা করি তাহলে সেটা কি হবে? ইয়াস, এটার অর্ধেক। তাহলে সেটার কি হবে? তাহলে আমাদের এখানকার টি কি হবে? এখানকার টি হবে আগের টি এর অর্ধেক, মানে ইউ বাই জি। তাহলে এখন আসি, ইউ দিয়ে উপরের দিকে ছুঁড়ে মারছি, আমার কাছে কি, আমি জি জানি, টি জানি, আমাকে কি বের করতে হবে? এইচ বের করতে হবে। অর্থাৎ আমরা জানতেছি কি, ইউ, জি, টি, আর আমাকে এইচ বের করতে হবে। তার মানে এই চারটা সম্বলিত আমাকে সূত্র খুঁজতে হবে। তাহলে দেখো এটা কি, এস ইউ জি টি, তাহলে হচ্ছে আমরা জানি এটার ফর্মুলা কি, এস ইজ ইকুয়াল টু ইউটি। প্লাস ইউজ করতাম, কিন্তু প্লাস ইউজ করবো না, কারণ কি, ইউ উপরের দিকে, জি কোন দিকে? নিচের দিকে, মাইনাস কি, হাফ জিটি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে এস এর জায়গায় কি বসবে? এইচ বসবে। ইউটি মাইনাস টি জায়গায় কি হবে? টির জায়গায় আসবে ইউ বাই জি মাইনাস কি, হাফ জি ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। সো এইখান থেকে আমরা যদি দেখি তাহলে এইচ সমান সমান কী পাবো? ইউ স্কোয়ার বাই জি মাইনাস হাফ ইউ স্কোয়ার বাই জি। তাহলে আলটিমেটলি কী পাবো? এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি। সো এইটা কি? ম্যাক্সিমাম ডিস্টেন্স। ওকে, এখন তোমার চিন্তা হইতেই পারে যে আমরা তো এটা কেমনে বুঝবো যে টির অর্ধেক সময় উপরের দিকে উঠছে, এটা কেমনে বুঝলে? এটা তো নাও হইতে পারে, বাদ দাও। এইটা ছাড়াও আমরা এটা সমাধান করতে পারি কিভাবে? ধরে নাও তখন সবার উপরে উঠবে, তখন কি হবে? সবার উপরে ওঠার পর ভেলোসিটিটা কিন্তু জিরো হয়ে যাবে। আমি যেই ভেলোসিটিটা মারলাম সেটা সবার উপরে উঠে জিরো হবে, তারপর কি হবে? নিচের দিকে পড়া শুরু করবে। তাহলে আমরা সেটাও ইউজ করতে পারি। তার মানে আমি যে চিন্তা করি যে এইখানে আমি যখন ছুঁড়ে মারছিলাম ইউ, এইখানে আসার পর কি হয়েছে? ভি জিরো হয়ে গেছে। ওকে, আমি জি জানি, আমার কি বের করতে হবে? এইচ বের করতে হবে। এবার আমার টি লাগতেইছে না, তাহলে কি, ইউ ভি জি এইচ, এইগুলো যখন ফর্মুলা আমরা জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। মাইনাস কেন? ইউ জি এর বিপরীত দিকে, ইউ যে দিক বরাবর, জি উল্টা দিক বরাবর। ইউ আমি উপরের দিকে ছুঁড়ে মারতেছি, কিন্তু জি কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, এই জন্য মাইনাস কিন্তু সবসময়। তাহলে ভি কত? ভি হচ্ছে জিরো, ইউ স্কোয়ারের মতোই মাইনাস টু জি এইচ। তাহলে এখান থেকে মাইনাস টু জি এইচকে যদি এই পাশে নিয়ে আসি, টু জি এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে এইচ এর ভ্যালু কী হবে? ইউ স্কোয়ার বাই টু জি। ওকে, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম হাইট, যতটুকু উপরে উঠবে। দেখো দুইটাই কিন্তু কি, সেম। এটাই তোমাদেরকে বলতেছিলাম যে ফিজিক্সের মজাটা এইখানেই, যে আমাদের যদি আমাদের যে চিন্তাটা ঠিক থাকে তাহলে আমরা যেই পাথই ফলো করি, যেই পথ দিয়েই যাই না কেন, আমাদের রেজাল্ট কিন্তু সবসময় সেম আসবে। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা ঠিক থাকে, যেমন আমাদের সবার উপরে উঠে কি হচ্ছে, বস্তুটা থেমে যাবে, থেমে যা আবার কি হবে? নিচের দিকে পড়বে। এই যে আমরা চিন্তা করতেছি ভি ওখানে গিয়ে জিরো, এই যে চিন্তা, আরেকজন চিন্তা করলো কি, যে এটা অর্ধেক সময় যাবে, যাওয়ার পর বাকি অর্ধেক সময় নিচে পড়বে, তারটাও ঠিক। দুইটাই কি দেখলাম? ঠিক দেখলাম, রেজাল্ট কিন্তু এক।
তার মানে কি আমাদের দুইটা কনসেপ্টই ঠিক আছে। এখন আমাদের আজকের সেশনের লাস্ট টপিক, আমরা মোটামুটিভাবে অনেক টপিক পড়ে ফেলছি। আমি জানি অনেক সময় অনেকের জন্য বোঝা একটু কষ্টকর হচ্ছে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরেকবার একটু দেখার চেষ্টা করবা ক্লাসটাকে, অ্যান্ড এর পাশাপাশি না একটু বইটা দেখবা। আমার ক্লাসটা যদি একবার দেখে ফেলো, একবার একটু বইটা দেখো, বইটা দেখার পর আবার পারলে ক্লাসটা দেখো, বিশ্বাস করো তখন অনেকখানি সহজ লাগবে। বইটা ইংলিশে লেখা আছে, চিন্তার কোনোই কারণ নেই, খুবই সহজ বই, পড়তে পারো। অথবা যদি ওই বইটা পড়তে খুবই কষ্ট হয়, 9-10-এর বইটা পড়িও। 9-10-এর ফিজিক্স বইয়ের আমাদের কি গতির যে চ্যাপ্টারটা আছে, ওইটা পড়লেও কিন্তু এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। ওকে, সো ফাইনাল টপিক এইটা 6-7-8দের জন্য একটু বেশি কঠিন, 9-10-এর জন্য সহজ। বাট 6-7-8 তোমরা যদি বুঝতে পারো জিনিসটা, তাইলে তোমরা বিডিজের সাথে অনেকখানি আগায় যাবে। ওকে, শুরু করি। টপিকটা হচ্ছে মোশন ইন 2D, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছি, উপরের দিকে ছুঁড়ে মারছি, আবার ওইখানেই পড়ছে। এইবার কি হবে, এইবার আমরা উপরের দিকে ছুঁড়ে মারবো, দূরে গিয়ে পড়বো। অর্থাৎ আমরা ক্রিকেটে কি করি, ব্যাট করি, ব্যাটের সাথে বল লাগে, লাগার পর অনেক দূরে গিয়ে পড়ে, সেই ম্যাথগুলো করবো এবার। ওকে, শুনতে একটু কঠিন লাগতে পারে, বাট সহজ জিনিসগুলো, কারণ আমরা ভেক্টর জানি, ভেক্টর এইখানে কাজে লাগবে। এখানে আমরা এক ডিরেকশনে, এক ডিরেকশনে আমরা জেনারেল অ্যালজেব্রা ইউজ করলে আমাদের হয়ে যেত। এবার আমরা দুই ডিরেকশনে আমরা যখন আসি, তখন আমাদের ভেক্টরটা এবার কাজে দিবে। অর্থাৎ আমি যে ভেক্টর পড়ে আসছি, এখন দেখবো সেই ভেক্টরগুলোকে কাজে দিচ্ছে আমাদের। মোশন ইন 2D আমরা খুব অল্প জিনিস জানবো, কারণ আমাদের অল্প জিনিস জানলে এখানকার মূল টপিকগুলো কভার করে। চিন্তা করো, কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা উপরের দিকে, সোজা উপরের দিকে ছুটতেছিলাম। এবার আর সোজা উপরের দিকে না, এবার একটু কোণ করে উপরের দিকে ছুটে মারছি। ওকে, এমনি। ওকে, সো ইউ জানি, থিটাও ধরলাম জানি, কত কোণে মারতেছি, কত বেগে মারতেছি, দুইটাই আমি জানি। তাহলে কি হবে, এটা এমনে উড়ে গিয়ে এমনে পড়বে। এইখানে আমরা তিনটা জিনিস বের করব। ওকে, সো তিনটা জিনিস বের করে আমরা আজকের ক্লাস শেষ দিয়ে দিব। অনেকক্ষণ আমি ক্লাস নিয়েছি, অনেকক্ষণ বক বক করছি। তিনটা জিনিস, এক, এই যে ম্যাক্সিমাম কতটুকু উপরে উঠবে, সেইটা বের করব। দুই, এই যে এই দিক বরাবর কতটুকু গেল, এটাকে আমরা আর দিয়ে লিখবো, এইটা বের করব। আর তিন, কতটুকু সময় ও আকাশে ছিল, টাইমটাকে বের করব। এই তিনটা জিনিস জাস্ট, আর অন্য কিছুই না। এই তিনটা জিনিস বের করব, আমাদের মোশন ইন 2D মোটামুটিভাবে আমাদের শেষ, আমাদের সেশনই শেষ। দেখো, প্রথম শুরু করব আমরা কি দিয়ে, আমরা এই যে মারতেছি, উপরের দিকে ছুঁড়ে মারতেছি, কোন করে, সোজা না কিন্তু। আর এখন আমাদের কাজ কি হবে, আমরা বুঝতেছি এইখানে ইউ আর এক ডিরেকশনে, ইউ এখন দুই ডিরেকশনেই আছে। আমি যদি কম্পোনেন্ট হিসেবে চিন্তা করি, তাহলে কি দেখব, ইউ এইটা, থিটা এইটা। সো ইউ এর একটা কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর আছে, আর একটা কম্পোনেন্ট কোন দিক বরাবর আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। ওকে, সো ইউ এর যে কম্পোনেন্টটা এক্স অ্যাক্সিস বরাবর, সেটা কি হবে, ইউ এক্স। আর ইউ এর যে কম্পোনেন্টটা ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা কি, ইউ ওয়াই। ইউ এক্স সমান সমান কি, আমরা জানি ইউ কস থিটা, আর ইউ ওয়াই সমান সমান কি, ইউ সাইন থিটা। তোমাদের একটা শর্টকাট শিখাই দিই, সেটা হচ্ছে এই থিটাটা যে অ্যাক্সিসের সাথে দেখবা, ওইটা হচ্ছে কস থিটা, আর যে অ্যাক্সিসের বিপরীতে দেখবা সেটা হচ্ছে কি, সাইন থিটা। ওকে, যেমন এখানে দেখো এক্স অ্যাক্সিসের সাথে আছে থিটাটা, এই যে থিটা, এই থিটাটা এক্স অ্যাক্সিসের সাথে, কিন্তু ওই জন্য এখানে ইউ কস থিটা হবে কি, এক্স অ্যাক্সিস। ওকে, এটা মনে রাখে দিই। সো এই হচ্ছে ইউএক্স আর এই হচ্ছে ইউওয়াই। এখন ইউএক্স কাজ করবে কোন দিক বরাবর, তাহলে সিনারিওটা আবার আমরা একটু ড্র করি। ওকে, সো এই হচ্ছে ইউটাকে এখন আমরা কি করছি, দুই ভাগে ভাগ করে ফেলছি। একটা ভাগ এই বরাবর, সেটা হচ্ছে কি ইউএক্স মানে কি দেখছি, ইউ কস থিটা। আর একটা কি দেখলাম এই বরাবর, ইউ সাইন থিটা বা ইউওয়াই। সহজ কি হইলাম এখন সেটা বলি। দেখো, দুইটা কম্পোনেন্ট আমি যখন ভাগ করছি, এখানে যে জিটা আছে, জি কিন্তু কাজ করতেছে শুধুমাত্র এই কম্পোনেন্ট বরাবর, অর্থাৎ নিচের দিকে। জির কাজ কিন্তু এই যে আমার যে সোজা যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, জির কিন্তু কোনো ইফেক্টই নেই, কারণ জি জাস্ট ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। এক্স অ্যাক্সিস বরাবর যা কিছু কাজ করে তার ইফেক্ট কিন্তু ওয়াই অ্যাক্সিসে আসে না, ওয়াই অ্যাক্সিস বরাবর যা কিছু কাজ করতেছে তার ইফেক্ট কিন্তু এক্স অ্যাক্সিসে আসে না। ওকে, এখন আসি আমরা এবার যেটা করব,
যে ইউ পাইছি, জি পাইছি। এখন আমার যখন কি হলো, এইভাবে উড়ে উঠলো, উঠার পর এইখান থেকে আবার কি হলো, নিচে পড়ে গেল। ডিসপ্লেসমেন্ট কি হবে টোটালটার জন্য? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি চিন্তা করি, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কি হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করো, তাহলে কি হবে? উপরের দিকে উঠছে, ওঠার পর আবার কি হয়েছে, নিচে পড়ছে। এক্স অ্যাক্সিসে ধরো এক্স অ্যাক্সিসটা নাই, এক্স অ্যাক্সিসটা বাদ দাও, কল্পনা থেকে বাদ, জাস্ট ওয়াই অ্যাক্সিস। তাহলে কি হবে? এরকমভাবে উপরের দিকে উঠছে, ওঠার পর কি হয়েছে, আবার পড়ে গেছে। তাহলে কি হয়েছে? ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো ধরনের ডিসপ্লেসমেন্ট হয়নি, কারণ ওয়াই অ্যাক্সিসে উপরের দিকে উঠে থেমে যায়নি। যেইখান থেকে শুরু করছে সেইখানে এসে শেষ করছে, অর্থাৎ মাটি থেকে শুরু করছে, মাটি দিয়ে শেষ করছে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত? 0। তাহলে আমরা কি লিখতে পারি? ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ফর্মুলা যদি ইউজ করি, তাহলে কি ইউজ করব? এস ইজ ইকুয়াল টু ইউওয়াই, এস ওয়াই ইউজ করি, এস ওয়াই ইজ ইকুয়াল টু ইউওয়াই, বা ওয়াই লিখে দিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু ইউওয়াই টি মাইনাস, মাইনাস কেন? কারণ ইউআই কাজ করতেছে যে এইদিকে, জি কাজ করতেছে কি বিপরীত দিকে। তাহলে মাইনাস, এই যে ইউআই কাজ করতেছে এই দিক বরাবর, জি বিপরীত দিকে, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, ওয়াই এর ভ্যালু কত? 0, কারণ আমরা দেখছি কি নিচেই ছিল, নিচেই ছিল, উপরে যা কিন্তু থামেনি, নিচে এসে আবার পড়ছে। তাহলে ইউআই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ জি টি স্কোয়ার সমান সমান কি ইউআই টি, তাহলে টি সমান সমান কী পাবো? 2u/, আগের মতোই 2u/, কিন্তু এইবার কিন্তু কি খালি 2u/, তাহলে ইউআই কি 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। ইউআই এর মানটা আমরা লিখে ফেললাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইম, কতটুকু টাইম ও আকাশে থাকবে সেটা হচ্ছে এই টাইমটা। টি ইজ ইকুয়াল টু কি পাইলাম? 2u সাইন থিটা বাই জি। ওকে, এখন এইটুকু টাইম আকাশে ছিল, আকাশে থাকাকালীনই কিন্তু কি হয়েছে, এইটুকু টাইম ওর এক্স অ্যাক্সিস বরাবর যে ডিসপ্লেসমেন্ট এটা কিন্তু হয়েছে। অর্থাৎ ভাবো এইরকম, ও যখন মাটিতে পড়ছে তারপর কেউ আর সামনে আগাইছে? আগায় নেই, যেখানে পড়ছে সেইখানেই থামছে। যতক্ষণ পর্যন্ত আকাশে ছিল ততক্ষণ পর্যন্ত কি হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর ও সামনের দিকে আগাইছে। এখন এক্স অ্যাক্সিস বরাবর কি কোনো অ্যাক্সেলারেশন আছে? নাই। তার মানে আমরা এক্স অ্যাক্সিসে কি করতে পারবো? ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এস ইজ ইকুয়াল টু, বা এক্স লিখলাম, এক্স ইজ ইকুয়াল টু কী হবে? ইউএক্স টি। কারণ কি সমবেগ, সমবেগ মানে কি আমরা ওই যে ফর্মুলা দেখছিলাম, এই যে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, তাহলে এখান থেকে কি লিখতে পারি? এস ইজ ইকুয়াল টু ভিটি। সো এখানে ভি কোনটা? এই বরাবর ভি, এই বরাবর ভেলোসিটি কত? ইউএক্স। আর টি কতটুকু সময় সে আকাশে ছিল? 2u সাইন থিটা বাই জি। তাহলে এখান থেকে এক্স সমান সমান কী পেলাম? ইউএক্স টি। তাহলে এক্সটাই কি? এই এক্সটাই হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমরা আর লিখছিলাম, যে এই যে আর, এই যে ডিস্টেন্সটা, তার মানে এক্সটাকে আমরা আর দিয়ে লিখবো। তাহলে আর ইজ ইকুয়াল টু ইউএক্স টি। তাহলে আর ইজ ইকুয়াল টু ইউএক্স মানে কি? ইউ সাইন থিটা, আর টি মানে কি দেখছি আমরা, সরি ইউ কস থিটা ইউএক্স, আর টি মানে কি দেখছি? টি মানে দেখছি 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে আলটিমেটলি আর সমান সমান আমরা কি পাবো? 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। এটা আমরা লিখতে পারি। একটা খুব সুন্দর ছোট ফর্মুলা আছে, যেটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, এটাকে লেখা হয় কি সাইন 2 থিটা। ওকে, সাইন কি 2 থিটা। তাহলে আর সমান সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে কি আমাদের আরের মান। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কতটুকু, এই যে ম্যাক্সিমাম যে হাইটটা কতটুকু পর্যন্ত উপরের দিকে উঠতে পারে। তাহলে দেখো, ম্যাক্সিমাম হাইট কখন হয় আমরা কিন্তু দেখছি, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি যখন 0 হবে অবভিয়াসলি তখনই ম্যাক্সিমাম হাইট। এতটুকু আমরা জানি গেছি অলরেডি। তাহলে আমরা কি করব এবার? ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর vy ইজ ইকুয়াল টু ইউআই স্কোয়ার মাইনাস 2gh, আগের মতোই। তাহলে vy কি 0 হবে, তাহলে ইউআই স্কোয়ার মাইনাস 2gh, তাহলে h সমান সমান কী হবে? ইউআই স্কোয়ার বাই 2g। তাহলে ইউআই স্কোয়ার মানে কি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, এটাই কি আমাদের h। তাহলে h সমান সমান কি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। যে কোনো সময় আমাদেরকে যদি এই ম্যাথগুলোতে বলে আর বরাবর সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম মানে আর বরাবর দূরত্ব অতিক্রম করাইতে চাই সর্বোচ্চ, তখন অবভিয়াসলি আমরা থিটার ভ্যালু কত বসাবো? 45 বসাবো। কারণটা কি? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হয় 1,
সাইন 90 ডিগ্রির ভ্যালু হয় কি 1, এটাই ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আর যদি ম্যাক্সিমাম করতে হয়, আরকে ম্যাক্সিমাম করতে গেলে কি করতে হবে? এই সাইন 2 থিটাকে ম্যাক্সিমাম করতে হবে। সাইন 2 থিটা ম্যাক্সিমাম কত? 1। কখন হয়? যখন 90 ডিগ্রি হয়। তাহলে 2 থিটা 90 ডিগ্রি হইতে হবে। তার মানে থিটা কত হইতে হবে? 45 ডিগ্রি। এইটা আরেকটা খুবই মজার জিনিস। এগুলো একটুখানি আমরা জেনে রাখার চেষ্টা করব। তো দেখো আমরা যদি ভেক্টরের কম্পোনেন্টের বিষয়টা বুঝি, 2 ডাইমেনশনে আমাদেরকে যেকোনো ক্যালকুলেশন যদি দেয়, আমাদের জন্য অনেক বেশি কিন্তু ইজিয়ার। আমরা অনেক কঠিন, কঠিন পড়া পড়ে ফেলছি অলরেডি। আম আমরা মোটামুটিভাবে মোটা দাগে অনেকগুলো জিনিস শিখে ফেলছি। ভেক্টর শিখে ফেলছি। আমরা আম তারপর মোশন ইন 1 ডাইমেনশন শিখে ফেলছি। 2 ডাইমেনশনের মোশনও শিখে ফেলছি। দেখো ক্লাস 6 থেকে 8 যারা আছো তাদের জন্য আসলে মোশন ইন 1 ডাইমেনশন পর্যন্ত যদি বুঝতে পারো, ইভেন ভেক্টর যদি নাও বুঝতে পারো, মোশন ইন 1 ডাইমেনশন যদি বুঝতে পারো, তাহলে মোর অর লেস তোমাদের পড়া অনেকখানি কমপ্লিট। আর যারা অ্যাকচুয়ালি বিডিজেসও লেভেলের প্রিপারেশন নিতে যাচ্ছ, তারা না একটু মানে এই জিনিসগুলো যদি বুঝতে একটু সমস্যা হয়ও, তারপর একটু বইটা চেক করবা, করে আবার একটু ক্লাসটা দেখবা। তাহলে দেখবা তোমাদের জন্য 6 থেকে 8 যারা তাদের জন্য সহজ। আর 9, 10 যারা আছে তাদের জন্য জাস্ট মোশন ইন 2 রিডার সম্ভবত একটু কঠিন লাগতে পারে। বাট আই হোপ এটাও বেশি কঠিন লাগার কথা না। তোমরা অনেকখানি পড়ছো, তোমরা অনেকখানি জানো। যদি 9, 10 এর বইটা বেসিক্যালি যদি শেষ করে থাকো, তাহলে তোমরা মোর অর লেস অনেকখানি শেষ করে ফেলছো। 2 ডাইমেনশনের বিষয়টা বোঝা তোমাদের জন্য ইজিয়ার হইছে। ওকে? সো এরপর আমরা কি করব? আমরা এখন আমাদের এই সেশনটা এখানেই শেষ। আমাদের এই সেশনে আর এক্সট্রা কোনো কিছু পড়ার নাই। আমরা মোটামুটিভাবে মোশনের যত কিছু পড়া লাগে আমাদের বিডিএস এর জন্য ততটুকু পড়ে ফেলছি। এখন কথা হচ্ছে থিওরি কার পড়া লাগবে? থিওরি আর একটুও পড়া লাগবে না। এই কনসেপ্ট থেকে আমরা মোর অর লেস থিওরি পড়ে শেষ করে ফেলছি। বেসিক জিনিসগুলো যদি তোমার মনে থাকে যে কিভাবে আমরা 2 ডাইমেনশনে কাজ করতেছিলাম, এইগুলো যদি জাস্ট মনে থাকে, ইউ আর ওকে, যে আমরা কম্পোনেন্টে ভাগ করতে পারতেছি। তুমি জাস্ট কিছু প্রবলেম নিয়ে দেখবা যে কম্পোনেন্টে ভাগ করতে পারতেছো কিনা, 2 ডাইমেনশনে কাজটা হচ্ছে কিনা। এইগুলা যদি পারফেক্টলি ওকে থাকে, তাহলে তোমার এই সেশন মোটামুটিভাবে কমপ্লিট। এরপর আমরা কিছু প্রবলেম দিব। প্রবলেমগুলোকে করার চেষ্টা করবা। কিছু, কিছু প্রবলেম কঠিন থাকবে, কিছু, কিছু প্রবলেম সহজ থাকবে। সো তোমরা প্রত্যেকটা প্রবলেম করার ট্রাই করবা। আমরা প্রবলেমগুলো করে আমাদের কাছে সাবমিট করতে পারবা। আমরা দেখার চেষ্টা করব প্রবলেমগুলো। আর প্রবলেমগুলো করার সময় তোমরা চাইলে হালকা পাতলা বইয়ের হেল্প নিতে পারো। ওকে? কারণ হচ্ছে তোমরা জিনিসটার সাথে যেহেতু নতুন, বিশেষ করে 6 থেকে 8 যারা আছো তোমরা যেহেতু নতুন, তো তোমরা আমার যে ক্লাস স্লাইডে যে ফর্মুলাস আছে সেগুলোর হেল্প নিতে পারো। আই হোপ এই প্রবলেমগুলো তোমাদের জন্য খুব একটা বেশি কঠিন হবে না। সো হ্যাঁ, এই ছিল আজকের সেশন। তোমরা একটা কাজ করো, একটু পরে এরপরে হচ্ছে এই যে প্রবলেম সলভিং এ যেটা আছে ভিডিও নিচে, ওইটা দেখে ফেলবা। দেখে ফেললে দেখবো যে ওইখানে আমরা 2 টা প্রবলেম দেখাইছি। 2 টা প্রবলেমে খুব সুন্দরভাবে বলে দিচ্ছি যে কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়। তাহলে তোমরা দেখতে পারবে যে আমরা যা কিছু পড়ছি সেগুলো ইউজ করতে পারতেছো। ওকে? সো টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।